আমরা এই পাশে একটা ছোট্ট ফরম্যাট তৈরি করেছি যেখানে অ্যাকাউন্ট নাম্বার এই জায়গাটুকুতে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব, এইখানে তার তথ্যগুলো চাচ্ছি আমরা। এইখানে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো, এই 111 নম্বর অ্যাকাউন্ট বসালাম, তার তথ্যটা যেন এখানে চলে আসে, মানে আমার এদিকে খুঁজতে যেতে হবে না। অথবা এইখানে 115 নাম্বার বসালাম, 115 বসালে 115 নম্বর অ্যাকাউন্টের যা তথ্য আছে সব এখানে চলে আসবে, আমাদের এদিকে আর যেতে হবে না, খুঁজতে হবে না। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? আমরা লুক আপ করবো, আমরা খুঁজবো, আমরা অ্যাকাউন্ট নাম্বার ধরে খুঁজতে পারি, অন্য কোনো কিছু ধরেও খুঁজতে পারি, বিভিন্ন রকম ভাবে খুঁজতে পারি। তো আমরা এই লুক আপ যে করব, এটা ভার্টিক্যালি লুক আপ করবো। একটা হচ্ছে হরিজেন্টালি লুক করা যায়, লুক আপ করা যায়, একটা হচ্ছে ভার্টিক্যালি লুক আপ করা যায়। হরিজেন্টালি লুক আপ বলতে বোঝায় নিচে নিচে লুক আপ করা, আর ভার্টিক্যালের লুক আপ বলতে মানে ভার্টিক্যাল তো বুঝেন, সমান্তরাল হচ্ছে ভার্টিক্যাল, আর উপর নিচে এটাকে বলে হরিজেন্টাল, এটা তো আমরা জানি। তো উপর নিচে যখন খুঁজবো তখন হচ্ছে হরিজেন্টাল ভার্টিক্যাল, মানে এইচ লুকআপ। আর যখন সমান্তরালে খুঁজবো তখন হচ্ছে ভি লুকআপ, মানে ভার্টিক্যাল লুকআপ। তো ভার্টিক্যাল লুকআপ করব, এটা শর্ট ফর্ম হচ্ছে ভি লুকআপ। তো আমরা যে কোনো একটা নির্দিষ্ট নাম্বারকে লুকআপ করব, যে নাম্বারটাকে লুকআপ করব ওই নাম্বারটা যে টেবিল থেকে লুকআপ করব সেই টেবিলের বাপাশে রাখতে হবে, এটা একটা ভি লুকআপের শর্ত। তো আমরা এই মুহূর্তে অ্যাকাউন্ট নাম্বারটাকে লুকআপ করতে চাচ্ছি নাকি, এই অ্যাকাউন্ট নাম্বারটা যেন বাপাশে থাকে। আমরা যদি অ্যাকাউন্ট নাম্বারটা ডান পাশে রাখতাম আর লুকআপ করতাম তাহলে আমরা লুকআপ করতে পারতাম না, অ্যাকাউন্ট নাম্বারটা বাপাশে রাখতে হবে। তো এবার আমরা একটু সিনটেক্স অনুযায়ী দেখে দেখে আগাই কিভাবে করা যায় ভার্টিক্যাল লুকআপ। ভি লুকআপ লিখলাম, ভি লুকআপ লিখে আমরা যখন এন্টার দিলাম, মানে ব্র্যাকেট ওপেন করলাম, কি লেখা আসছে? লুকআপ ভ্যালু টেবিল অ্যারে কলাম ইন্ডেক্স নাম্বার, সংক্ষেপে সিওএল ইন্ডেক্স নাম্বার, ব্র্যাকেটে দেওয়া আছে রেঞ্জ লুকআপ। তো এই জায়গাটা আমরা একটু প্রথম পার্টটা দেখি, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে কি? আমরা যেটা খুঁজতে চাচ্ছি সেটা, সেই লুকআপ ভ্যালু। আমরা খুঁজতে চাচ্ছি 115 কে, তাই নাকি? 115 সিলেক্ট করে দিলাম, বা লিখে দিলেও হয়, সিলেক্ট করে দিলাম, কমা টেবিল অ্যারে, কোন টেবিল থেকে খুঁজতে চাচ্ছি, কোন টেবিল থেকে খুঁজতে চাচ্ছি, এই টেবিল থেকে খুঁজতে চাচ্ছি নাকি, এই টেবিল থেকে খুঁজতে চাচ্ছি, তাই নাকি? তো এই টেবিলে আমরা এই টেবিল থেকেও খুঁজতে পারি, এটুকুও খুঁজতে পারি, কিন্তু যেটাকে আমরা লুকআপ করব সেটাকে বা পাশে রেখে ডানে আমি অনেক বেশি সিলেক্ট করতে পারবো, সমস্যা হবে না। মানে আমার যেটাকে খুঁজতেছি লুকআপ ভ্যালু, সেটাকে বা পাশে রেখে ডানে এভাবে রাখতে পারবো। এটা বাদ দিয়ে যদি এভাবে রাখি তাহলে হবে না। টেবিল বলতে যে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জ বা যে কোনো একটা টেবিল আমরা সিলেক্ট করে দিব। তো এটা আমরা এভাবে সিলেক্ট করে দেব, এই হচ্ছে আমাদের টেবিল। এইটুকু আমরা টেবিল হিসাবে নিলাম। তো এইটুকু নিলাম, কোনো ক্ষেত্রে এর থেকে বেশিও নেওয়া লাগতে পারে, কোনো ক্ষেত্রে দেখা যায় এইটুকু নেওয়া লাগতে পারে। তো যেটুকু নিব সেইটুকু হচ্ছে আমাদের টেবিল। বুঝছি আমরা, আমাদের টেবিল হচ্ছে এটা। তো টেবিল অ্যারে নিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার, নাকি কলাম ইন্ডেক্স নাম্বার হাইলাইট করতেছে, এইটা আমাদের এখন কাজ করতে হবে। কলাম ইন্ডেক্স নাম্বার, এই যে টেবিল নিয়েছি, এই টেবিলের মধ্যে থেকে আমরা যে জায়গাটায় লুকআপ করতে যাচ্ছি সেটা হচ্ছে কারেন্ট অ্যামাউন্ট। তার মানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে খুঁজে কারেন্ট অ্যামাউন্টটাকে এখানে চাই। সবাই কি বুঝি যে এখানে কারেন্ট অ্যামাউন্টটা চাই? আমরা যতটুকু টেবিল সিলেক্ট করছিলাম এইটুকু, তাই নাকি? এইটুকুতে এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে 1 নাম্বার কলাম, তাহলে এটা কত নাম্বার কলাম? 2 নাম্বার। এটা 3 নাম্বার কলাম, এটা 4 নাম্বার কলাম, এটা 5 নাম্বার কলাম। আমার এখানে আসছে কলাম ইন্ডেক্স নাম্বার, আমি চাচ্ছি কি কারেন্ট অ্যামাউন্ট, তাই নাকি? কারেন্ট অ্যামাউন্ট আছে কয় নাম্বার কলামে? 2 নাম্বার কলামে কারেন্ট অ্যামাউন্ট আছে, তার মানে আমাদের এখানে হবে 2, কমা রেঞ্জ লুকআপ। এই রেঞ্জ লুকআপের এখানে আসছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ।
অ্যাপ্রক্সিমেট ম্যাচ বলতে বোঝায় আনুমানিক একটা ম্যাচ, আর এক্সাক্ট ম্যাচ বলতে বোঝায় এই 115-র এক্সাক্ট যেটা আছে সেটাই আসবে এক্সাক্ট ম্যাচ হিসাবে। আমরা এই ফলস লিখে দিতে পারি অথবা 0 দিতে পারি। আমরা জানি যে ট্রু মানে 1, ফলস মানে 0, এটা কি জানি? আমাদের কম্পিউটার সংখ্যা মানে কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, সেখানে হয় অন না হয় অফ, অথবা হয় ট্রু না হয় ফলস, অথবা 0 না হয় 1, এটা বুঝি। তো এই 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। তো 0 দিয়ে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো এই মুহূর্তে আমরা একটু দেখি, এখানে যদি এটা 110 নাম্বার অ্যাকাউন্ট হতো, 110 নাম্বার অ্যাকাউন্টে কারেন্ট অ্যামাউন্ট 12,000 টাকা চলে আসছে। এটা যদি 115 হতো, 115 নাম্বার অ্যাকাউন্টে 4,690 টাকা। 111 7,117 টাকা। আসলে আমরা দেখি মিল আছে কিনা। 111 নাম্বার একটু গিয়ে দেখি। এই আমাদের 111 নাম্বার কারেন্ট অ্যামাউন্ট। আচ্ছা, কারেন্ট অ্যামাউন্ট 7,177 টাকা। যদি আমরা 113 দেই, 113তে হচ্ছে 3,171 টাকা। 113তে গিয়ে দেখি 3,171 টাকা। ঠিক আছে, আমরা লুক আপ করতে চাচ্ছিলাম কারেন্ট অ্যামাউন্ট। আমরা এই জায়গাটা আমাদের চেক করতে আর যাওয়া লাগবে না, আমাদের এখন এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলেই তার কারেন্ট অ্যামাউন্টটা চলে আসবে। যেমন এখানে 101 দিলাম, চলে আসলো 101-এ 5,000 টাকা। এখানে 115 দিলাম, 116 দিলাম, চলে আসলো 116-তে 12,438 টাকা। আমাদের এদিকে আর খুঁজতে যাওয়া লাগবে না, আমরা এখানেই ভ্যালু কাপের মাধ্যমে মানে লুক আপের মাধ্যমে আমরা কি খুঁজে নিতে পারলাম নাকি? আবার তো অবশ্যই দেখাবো, একবার না কয়েকবার দেখাবো। আমাদের আপনাদের নাম ম্যানেজারটা একটু বাদ দিয়ে দেই, এখানে অনেক নাম ম্যানেজার আছে। আচ্ছা, আমরা আবার দেখি ভি লুকআপ লিখলাম। প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা হচ্ছে আমরা যে তথ্যটা খুঁজতে চাচ্ছি সেটা, কোন তথ্যটা দিয়ে খুঁজতে চাচ্ছি অথবা যে তথ্য দিয়ে খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। আমার প্রথমটা হচ্ছে মানে আমরা এইটা চাচ্ছি লুকআপ ভ্যালু হিসেবে, এটা আমরা লুকআপ ভ্যালু কমা টেবিল অ্যারে, কোন টেবিল থেকে এইটা সহ খুঁজতে চাচ্ছি, যে টেবিলে এটা সহ থাকবে এবং এটা বাঁ পাশে রেখে সেই টেবিলটাকে সিলেক্ট করব। আমরা টেবিল অ্যারে হিসেবে এটুকু নিলাম, তো আমরা বাঁ পাশে নিলাম কমা, এরপরে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার হবে আমি যে তথ্যটা খুঁজতে যাচ্ছি সেইটা ওই টেবিলে কত নম্বর কলামে আছে। তো আমাদের এই মুহূর্তে এটা কত নম্বর কলামে আছে? 2 নম্বর কলামে আছে। আমরা 2 দিলাম কমা 0 ব্র্যাকেট ক্লোজ। তো আমরা কাস্টমার বের করতে চাই এবার। এই 116 নাম্বার যে অ্যাকাউন্ট, ইনি কোন টাইপের কাস্টমার, এক্সিস্টিং কাস্টমার নাকি নিউ কাস্টমার, এটা আমরা এখানে দেখতে যাচ্ছি। তো এটা দেখতে চাওয়ার জন্য আমরা এখানে ভিলুকআপ করতে হবে। আমরা অ্যাকাউন্ট টাইপটা দেখতে যাচ্ছি, অ্যাকাউন্ট টাইপ দেখার জন্য এখানে ভিলুকআপ করতে হবে। তো এবার একটু আবার যাই ভিলুকআপ, লুকআপ ভ্যালু, এই একই নাম্বার লুকআপ করতেছি আমরা। লুকআপ ভ্যালু কমা টেবিল অ্যারে, টেবিল কি আমার সম্পূর্ণ টেবিল, সম্পূর্ণ টেবিলের মধ্যে এবার আমরা কত নাম্বার কলাম দিব? আমরা চাচ্ছি অ্যাকাউন্ট টাইপ 3 নাম্বার কমা 3,0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এরপরে কাস্টমার টাইপটা জানতে চাই, এটা হচ্ছে ভিলুকআপ, লুকআপ ভ্যালু সেম একই জিনিস। টেবিল অ্যারে, আমরা টেবিল অ্যারে সিলেক্ট করে দিলাম, আমরা ভিলুকআপে লুকআপ ভ্যালু দিলাম, টেবিল অ্যারে দিলাম কমা, এবার কত দিব? 5 দিব। কেন? 5 নাম্বার কলাম আমি চাচ্ছি এই জন্য। তো এই মুহূর্তে কিচ্ছু দিব না, হয়তো সব দেখা যাচ্ছে একটা ইরর দেখাচ্ছে, কিন্তু এখানে যদি কোনো তথ্য খুঁজতে যাই
110 নাম্বার, সেই 110 নাম্বারের ইনফরমেশনটা এখানে চলে আসছে। 115 খুঁজবো, 115 সম্পর্কিত ইনফরমেশন চলে আসছে। আমরা যেটা খুঁজতে চাইবো, 105 খুঁজতে চাই, 105 দিয়ে এন্টার ক্লিক করলে 105 সম্পর্কিত তথ্য এখানে চলে আসছে। আসলে কি ঠিকঠাক আসছে? আমরা দেখি 105-এ কি কি আছে, সেভিং, এক্সিস্টিং এবং 4623 টাকা। এই জায়গাটুকুতে দেখি 105-এ সেভিং, এক্সিস্টিং 4623 টাকা, ঠিক আছে? তো তেমনি এখানে 115 দিলে 115-র যা তথ্য, এই 115-র যা তথ্য 4690 নিউ এবং চেকিং, দেখেন এখানেও চলে আসছে 4690 নিউ এবং চেকিং অ্যাকাউন্ট। তো মূলত এইটুকুই হচ্ছে ভিলুকাপ। ভিলুকাপের যদিও অনেক ব্যবহার আছে। তো আমাদের এখন আমরা যে কাজগুলো শিখেছি সেখানেই ভিলুকাপ কি প্রয়োজন সেটা একটু দেখি। আমরা গতকালকে কি শিখেছিলাম? ইলেকট্রিসিটি বিল, তাই নাকি? তা আমরা গতকালকের সেই ফাইলে চলে যাই, ইলেকট্রিসিটি বিলে। আমাদের ইলেকট্রিসিটি বিলের ফাইল আমরা চাচ্ছি কোনো একটা নাম দিলে সেই নামের ব্যক্তির বিল অ্যামাউন্ট কত এবং সে কোন সেক্টরের আন্ডার এটা জানতে চাই। আর কোনো কিছু লাগবে না, সে কত ব্যবহার করছে, কি করছে না করছে, আমি এগুলো জানবো না। আমি জানতে চাই কোনো এক ব্যক্তির নাম দিয়ে খুঁজবো সেই ব্যক্তির বিল অ্যামাউন্ট কত। বুঝতে পারছি আমরা? এই জায়গাটায় ধরি নাম লিখলাম এবং তার নামটা এখানে লিখব। এই জায়গাটায় এখানে একটা ভ্যালিডেশন করতে পারি, ডাটা ভ্যালিডেশন করতে পারি, লিস্ট ভ্যালিডেশন। এইখানে নাম লিখলাম, এই পাশে হচ্ছে নাম, এখানে নাম দিব কোনো ব্যক্তি, নিচে অ্যামাউন্টটা চাচ্ছি। তো এইখানে নাম দিব, নামের একটা ডাটা ভ্যালিডেশন করতে পারি। ডাটা ভ্যালিডেশনটা কিভাবে করে? আমরা চাইলে এখানে নামটা লিখে দিতে পারি। এই যে নামটা লিখে দিলাম, যার নামটা লিখবো তার বিল কত টাকা এখানে আসবে, এমনটা আমরা চাই। অথবা এরকম না করলে অন্যভাবে করতে পারি, যেটা হচ্ছে এই নিচে নাম দিব, এইখানে হচ্ছে বিল কত টাকা সেটা নিচে দেখতে চাই। এই জায়গাটায় দেখতে চাই তার টোটাল ইউনিট কত হয়েছে, ইউনিট কত, তিনটা তথ্য এখানে চাই। নামের জায়গায় তার নামটা শুধু বসাবো, যেমন নাহিদ। নাহিদ নামটাকে খুঁজবো এবং সেখান থেকে তার বিল কত ওইটা খুঁজবো। এই নাহিদ নাম দিয়ে ইউনিট কত সেটা খুঁজবো। বুঝতে পারছি? তো এবার এই নাহিদ নামের এই বিলটা খোঁজার জন্য আমরা এই জায়গাটায় ভিলুকাপ দিব। ভিলুকাপ, লুকআপ ভ্যালু হচ্ছে নাহিদ। নাহিদকে লুকআপ করব টেবিলের, কোন টেবিল থেকে? নাহিদের এই টেবিলটা বাঁ পাশে রেখে করতে হবে। এটা যদি এভাবে করতে যাই এবার, তাহলে হবে না, কারণ আমরা ওয়ানটাকে বাঁ পাশে রাখতেছি, তাই নাকি? আমরা নামটাকে বাঁ পাশে রেখে করতে হবে। তো আমরা রাখলাম এইটুকু, কমা। আমরা চাচ্ছি কি এবার? বিল। বিল চাচ্ছি নাকি? এখানে কি বিল আছে? আমরা বিলটা চাচ্ছি এখানে। আমরা টেবিল হিসাবে নিলাম এদিকের এইটুকু, তাই নাকি? এইটা হচ্ছে 1 নাম্বার। তো সেই দিক থেকে আমরা বিল যদি চাই তাহলে কত নাম্বার হবে? 8 নাম্বার হবে। 8 নাম্বার কেন হবে বুঝছি? 8,0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। নাহিদের বিল কত বের হয়ে গেল। এবার নাহিদ বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে চাই, নাইমকে যদি চাই, নাইমের বিল অ্যামাউন্ট বের হয়ে গেল। নাইম নাচে অন্য আরেকজনকে চাইতে পারি। এখন সবার নাম কি আমার মনে আছে? সবকে এভাবে দেখে দেখে লিখে নেওয়া সম্ভব? এইখানে একটা ড্রপ ডাউন করার প্রয়োজন হতে পারে। ড্রপ ডাউন আমরা জানি, ড্রপ ডাউনটা করবো এবার। এই জায়গাটুকুতে ড্রপ ডাউন করব, ডাটায় যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, এনি ভ্যালুর পরিবর্তে কোথায় যাব? লিস্টে যাব। এটা জানি আমরা। সোর্স হিসেবে সবগুলো কমা দিয়ে লিখে দেওয়া যায় অথবা সিলেক্ট করে দেওয়া যায়। এই অ্যারোতে ক্লিক করে সিলেক্ট করে দিব। আমরা এটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এই অ্যারোতে আবার ক্লিক করে ওকে ক্লিক করব। আমাদের এখানে একটা ড্রপ ডাউনের চিহ্ন চলে আসছে। এই মুহূর্তে যাকে চাই জাস্ট ক্লিক করে যার নামটা চাই তাকে ক্লিক করে দেব, তার অ্যামাউন্টটা বের হয়ে আসছে। এই মুহূর্তে আরেকজনকে চাই,
বুরহানুদ্দিনের ভ্যালু চলে আসছে। আমি চাই রিফাতের ভ্যালু চলে আসছে। আমরা ড্রপ ডাউনটাও করতে পারতেছি, সেই অনুযায়ী তার বিল অ্যামাউন্টটা বের করতে পারছি। এখন দেখি ইউনিটটাও বের করব, এই নাম অনুযায়ী ইউনিট বের করব। ভি লুকআপ কল করলাম, লুকআপ ভ্যালু হবে এটাই, কমা টেবিল অ্যারে, এটা দিব, এটা দিব। তাহলে আমি তো চাই টেবিল কি ইউনিট, আমার তো ইউনিট দিলেও তো হয়, ইউনিট দিলে হয় না। আমি যেটা খুঁজবো সেটা বাঁ পাশে রেখে বাকি সব কিছু নিয়ে দিতে হবে। আমি যদি এই টেবিলটা এইটুকু সিলেক্ট করি তাতেও হবে, আমি যদি এই টেবিলটা এইটুকু সিলেক্ট করি তাতেও হবে, এমন কি আমি যদি এই টেবিলটা এদিকে এতখানি নিয়ে সিলেক্ট করি তাতেও কোনো সমস্যা নাই। আমাদের এটাকে বাঁ পাশে রেখে সিলেক্ট করতে হবে। টেবিল অ্যারে হিসাবে আমরা সিলেক্ট করে নিলাম এইটুকু। এরপরে কমা, আমরা কি দিব এখন, কত নাম্বার দিব? কত দিব? এইখানে ইউনিট যেটা চাচ্ছি অবশ্যই এটা কারেন্ট ইউনিট বা প্রিভিয়াস ইউনিট চাচ্ছি না, কিন্তু এইগুলো আপনারা কেন বলতেছেন যে আমরা এইটা খুঁজবো? আর যদি কনজিউম ইউনিট চাই, এটা তো অবশ্যই 6 নাম্বার না, এটা কি 6 নাম্বার? তাহলে 6 বলছে কেউ, 4 বলছে, 3 বলছে, আমাদের সবার অ্যান্সার হবে 1। এখানে আমরা আমাদের টেবিল শুরু হচ্ছে এখান থেকে, এই হচ্ছে 1 নাম্বার কলাম, এই 2 নাম্বার, এই 3 নাম্বার, এই 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার কলাম। আমাদের 5 দিতে হবে, কমা দিয়ে 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন তার ব্যবহৃত ইউনিট কত এই ব্যক্তির, অথবা এই ব্যক্তি না অন্য কোনো ব্যক্তি, আমরা ড্রপ ডাউন করেছি যেহেতু নামটা খুব সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারবো। শাওন ইসলাম ক্লিক করলাম, শাওন ইসলামের 429 ঠিক আছে, তার বিল অ্যামাউন্ট 6235 ঠিক আছে। বোরহান বাদ দিয়ে যদি আমরা কায়ুমকে দেখি, কায়ুমের ইউনিট এবং বিল দেখা যাচ্ছে। আমরা যদি অন্য কাউকে দেখি, সোহানকে দেখা যাচ্ছে। তো আমি চাই সোহানের এইটুকু দেখলাম, পাশাপাশি সে কোন সেক্টরে সেটাও দেখতে চাই, কোন সেক্টরে এটাও এখানে লেখা আসুক। আমরা সেক্টরটাও করে ফেলি, ভি লুকআপ ভ্যালু, তাহলে কোনটা হবে? লুকআপ ভ্যালু সোহান, কমা টেবিল অ্যারে, পুরো টেবিল সিলেক্ট করে নিলাম, কমা কলাম ইন্ডেক্স কত হবে? 7 নাম্বার। কেন সেক্টর চার্জ না, কোন সেক্টর সেটা জানতে চাই, শুধু কোন সেক্টর এটা জানতে চাই। 7 নাম্বারে কোন সেক্টর এটা জানা যায়? তাহলে কি এখানে কত চার্জ এটা জানা যায়, কোন সেক্টর, এইখানেই তো কোন সেক্টর এটা আছে। তাহলে 2 হবে, কমা 0 ব্র্যাকেট ক্লোজ। এখন কোনো এক ব্যক্তিকে যদি জানতে চাই সে কোন সেক্টরে, তার ইউনিট কত, তার বিল কত, সবই কি চলে আসছে কি না? তো ভিলুকআপের কাজ মূলত এরকমই, এইটুকুই এনাফ ভিলুকআপের জন্য, কিন্তু আরো অ্যাডভান্স শেখা যায় ভিলুকআপ। তা আপনাদের এটুকু হলেই মোটামুটি হয়ে যাবে। তা আপনারা এই গতকালকে এই ফাইলটা করছেন না সবাই, এটা থেকে এই ভিলুকআপটুকু করেন, শুধু ভিলুকআপটুকু। এখানে হয়তো টোটাল আছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাসের তথ্য আছে। একজন ধরি এটা সেলসম্যান ধরতে পারি, অথবা অন্য কোনো স্টাফ ধরতে পারি, তাদের এরিয়া আছে, সেই অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আছে। তো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ কি জানি, মানে মোটামুটি যেটুকু ব্রিফ করা হয়েছে তাতে বুঝি যে কন্ডিশনের উপর ভিত্তি করে কোনো ফরম্যাটিং করা। তো এখন কন্ডিশন কি হতে পারে, এটা একটা বিষয়। আমরা এই সম্পূর্ণটা সিলেক্ট করি, A to Z, অনেক তথ্য আছে এখানে, 424 রো পর্যন্ত চলে গেছে, 423টা তথ্য আছে এখানে। 423টা তথ্যের মধ্যে আমরা কিছু কন্ডিশন দিতে
চাই যে এখানে টপ 10 জন কে বা বটম 10 জন কে, এমনটা জানতে চাইতে পারি কিনা? এটা আমরা ফিল্টারের মাধ্যমে করতে পারতাম না? ফিল্টার যেমন ধরেন আমরা যদি এটা ফিল্টার অন করতাম, জাস্ট আমরা একটু ফিল্টার অন করি, ফিল্টার অন করে কোথা থেকে, ডাটা মেনুতে গিয়ে ফিল্টার, এই টোটালের ভিতর থেকে এই জায়গা থেকে নাম্বার ফিল্টার করে টপ 10 ক্লিক করলে আমাদের সবার উপরে 10 জনের তালিকা চলে আসছে। সব থেকে 10 জন বেশি যে যাদের টোটাল, তাদের ভ্যালু এখানে দেখাচ্ছে। আমরা যদি ফিল্টার থেকে আমরা বটম 10 জন চাই, তাহলে নাম্বার ফিল্টার থেকে বটম, এই টপেই ক্লিক করব, টপের পরিবর্তে ক্লিক করব বটম, বটম 10 ক্লিক করে সব থেকে কম 10 জন এখানে দেখা যাচ্ছে। আমরা এটা ফিল্টারের মাধ্যমে করতে পারি। তারপরে ধরি আমরা বটম না, আমরা চাই বিটুইন, বিটুইন কত থেকে কত, আমরা চাই 10,000 থেকে 1,000 থেকে 1200-র মধ্যে যারা আছে তাদেরকে দেখতে ক্লিক করব। 12,000 হয়ে গেছে। আচ্ছা, বিটুইন 1,000 থেকে 1200 ক্লিক করব। 1200-র মধ্যে যারা থাকবে এখন শুধু তাদেরকেই দেখাবে, তাদের বাইরে এখানে কেউ নেই। তো এটা নরমালি আমরা ফিল্টারের মাধ্যমে করতে পারি। আমরা এবার ফিল্টারের মাধ্যমে করব না, আমরা ফরম্যাটিং বলতে আমরা ধরি এই কয়জন একটু ভালো, মানে অন্যান্য থেকে কম আছে, এদেরকে একটু রেড মার্ক করলাম। এই হচ্ছে একটু বেশি আছে, এদেরকে একটু গ্রিন মার্ক করলাম। এমন হতে পারে কিনা? এই যেটা করলাম এটা কি আমি আমার মন মতো কোনো একটা কালার করলাম, কিন্তু আমি মন মতো চাই না, আমি চাই এই সম্পূর্ণ এরিয়ার মধ্যে টপ 20 জনকে কালার করতে। চাইতে পারি কিনা? টপ 20 জন যে আছে সেই টপ 20 জনকে আমি কোনো একটা নির্দিষ্ট কালার দিতে চাই, বটম 20 জনকে নির্দিষ্ট একটা কালার দিতে চাই। অথবা যদি আমরা এটা চিন্তা না করি, আমরা অন্য আরেকটা চিন্তা করতে পারি। অনেক বড় ফাইল, এটা ছোট ফাইলে একটু যাই। আমরা রেজাল্ট শিট তৈরি করেছিলাম না? আমরা একটু রেজাল্ট শিটে যাই। এই রেজাল্ট শিটে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগ্রিকালচার, এই 6টা সাবজেক্ট আছে, তাই নাকি? 6টা সাবজেক্টে কেউ কেউ লেটার পেয়েছে, কেউ কেউ ফেল করেছে এমনও আছে, কেউ কেউ অ্যাবসেন্ট ছিল তেমনও আছে, তাই নাকি? এবং সেই অনুযায়ী তার টোটাল কত হয়, তার অ্যাভারেজ কত হয়, তার গ্রেড পয়েন্ট কত হয় এবং র্যাঙ্ক কত হয় সেটা আমরা বের করেছিলাম নাকি? করেছিলাম কিনা? তো আমরা এই সম্পূর্ণ শীট থেকে এক নজরে বুঝতে চাই যে কে কোন সাবজেক্টে ফেল করছে, যেটাই ফেল করছে তার সেটা যেন রেড মার্ক থাকে। যেমন এই 27 পেয়েছে এই 2টা সাবজেক্টে, এই 27-এর কারণে তার এটা রেড মার্ক থাকার কথা, তাই নাকি? এরপরে এই অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্টের জন্য তার এটা রেড মার্ক বা অন্য কোনো মার্ক থাকার কথা। তাহলে কি আমরা দেখেই বুঝতাম যে এই রেড মার্কে কোনো ঝামেলা আছে নাকি? তো এটার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে কাজটা করব। তো কন্ডিশনাল ফরম্যাটিং কি? আমরা আমাদের কন্ডিশনের উপর ভিত্তি করে কোনো একটা ফরম্যাটিং করা। সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি কন্ডিশন দিতে যাচ্ছি, যে যারা 33-এর নিচে পেয়েছে তাদের ঘরগুলো যেন রেড ফিল হয়, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। হোম মেনুতে যাব, এই হোম মেনুতে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং লেখা একটা অপশন আছে, আমরা কি দেখেছি এটা? এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পরে আমাদের অনেক নাম চলে আসছে এখানে। হাইলাইটসের রুল, টপ বটম রুল, ডাটা বার, কালার স্কেল, আইকন সেট, নিউ রুল, ক্লিয়ার রুল, ম্যানেজ রুল, এরকম কয়েকটা অপশন চলে আসছে। আমরা কোনটায় যাব? আমরা নিউ রুল ক্লিক করতে পারি, নিউ রুলের মাধ্যমে করতে পারি। নিউ রুলে ক্লিক করলে অনেক অপশন আসে। প্রথমটা হচ্ছে ফরম্যাট অল সেল বেসড অন দ্য ভ্যালু। দ্বিতীয়টা হচ্ছে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট। তৃতীয়টা হচ্ছে ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্ক ভ্যালু। তারপরটা হচ্ছে ফরম্যাট অনলি ভ্যালুস
দ্যাট আর অ্যাবভ অর বিলো অ্যাভারেজ। এরপর হচ্ছে ফরম্যাট অনলি ডুপ্লিকেট। এরপর হচ্ছে ইউজ এ ফর্মুলা, এখানে ফর্মুলাও অ্যাড করা যাবে। তো আমরা এই যে কয়টা মেনু আছে, আমরা সবার শুরুর যেটা, দ্বিতীয় যেটা, যে ফরম্যাট অনলি সেল দ্য কন্টেন্ট, কোনো নির্দিষ্ট কন্টেন্টের উপর ভিত্তি করে ফরম্যাট করা। সেল ভ্যালু আছে এখানে, সেল ভ্যালুর উপর বেস করেই তো আমরা করব। সেল ভ্যালু গ্রেটার দেন নাকি লেস দেন নাকি কোনো একটা নাম্বারের থেকে কম নাকি বেশি, এটা এখান থেকে করা যায়। আমরা এটা জানি গ্রেটার দেন লেস দেন এগুলোর মানে কি। আমরা লেস দেন ক্লিক করলাম, লেস দেন ইকুয়ালটা ব্যবহার করি, লেস দেন অর ইকুয়াল 33 32। আচ্ছা, লেস দেন ইউজ করে 33 ব্যবহার করি, তাহলেই হয়। লেস দেন 33 ব্যবহার করে আমার যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাকে কি ফরম্যাটিং করব, এটা হচ্ছে প্রিভিউ ফরম্যাট সেট। ফরম্যাটটা আমরা যাই, ফরম্যাট থেকে ফিল থেকে আমরা একটা রেড ফিল দিয়ে দিই এবং ওকে ক্লিক করি। আমাদের ফিলটা কি, ফরম্যাটটা রেড ফিল দেখাচ্ছে। এই সেল ভ্যালু এই হচ্ছে লেস দেন, এই হচ্ছে 33, 33-এর নিচে যারা আছে তাদের এই হচ্ছে ফরম্যাট, একটা রেড ফিল দিয়ে ওকে ক্লিক করলাম। এই মুহূর্তে ওকে যদি ক্লিক করি, 33-এর নিচে যারা পেয়েছে সব রেড কালার হয়ে গেছে। এই ব্যক্তি 42 পেয়েছে, তাকে 30 বানিয়ে দেই, রেড হয়ে গেছে অটোমেটিক। এই ব্যক্তি 30 বানিয়ে দেই, রেড হয়ে গেছে। আমরা কি এখানে রেড ফিল করেছি? আমরা কন্ডিশন দিয়েছিলাম যে যাদের মার্ক 30-এর নিচে আছে তারা রেড ফিল হবে। এবার আমরা একটু অন্য কিছু করি, 80-র উপরে যারা আছে তাদের গ্রিন ফিল হোক, হবে কি না? ওই একইভাবে হোম মেনুতে যাব। আচ্ছা, আমরা এইটুকু জায়গার মধ্যে যাদের মার্ক 80-র উপরে আছে তাদেরকে গ্রিন ফিল দিতে চাই। হোম মেনুতে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। আমরা নিউ রুলের মাধ্যমে গেলে এই জায়গাটায় আসি, এটা জানি। আমরা এবারে নিউ রুলে যাব না, নিউ রুলে না গিয়ে সবার উপরেই এখানে এই অপশন আছে, এইখানে হচ্ছে রুল, এই যা এইখান থেকে রুল ক্রিয়েট করা যায়, আর এইখানে হচ্ছে সেটার নতুন রুল তৈরি করা যাবে, ক্লিয়ার করা যাবে, ম্যানেজ করা যাবে। আমরা যদি ম্যানেজে যাই তাহলে দেখতে পাবো যে আমরা অলরেডি একটা রুল এখানে ক্রিয়েট করেছি। আমরা যদি ডিলিট করে দিব আমাদের কোনো রুল থাকবে না। তো আমাদের যাই থাকুক, আমরা এই জায়গাটুকু সিলেক্ট করে এবার একটু এটা ক্লিক করে হাইলাইট সেল রুলে গেলাম। হাইলাইট সেল রুলে গেলে এই জায়গাটায় আসে না, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন। আমরা গ্রেটার দেনটা ব্যবহার করি। গ্রেটার দেন কত? গ্রেটার দেন 80 ব্যবহার করব। 80 ব্যবহার করলে কারা আর কি 80-র উপরে আছে এমনটা অলরেডি প্রিভিউ হিসাবে দেখাচ্ছে। তো 80-র উপরে আছে ভালো কথা, কিন্তু ওই যে অ্যাবসেন্ট যারা তাদেরকেও দেখাচ্ছে। এইখান থেকে কালার চেঞ্জ করা যাবে, যে কালার দিব সেটা হবে। 80-র উপর থাকলে তাদেরকে রেড ফিল দেই না, তাদেরকে সাধারণত গ্রিন ফিল দেই, তাই নাকি? তো আমরা গ্রিন ফিল দিতে পারি। চাইলে এখান থেকে কোনো ফিল পছন্দ না হলে কাস্টম ফরম্যাটে দিতে পারি। কাস্টম ফরম্যাটে গেলে নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল সবগুলো আছে। এখান থেকে ফিল দিতে পারি একেবারে ডিরেক্টলি গ্রিন ফিল। গ্রিন ফিল দিয়ে ওকে ক্লিক করে দিলে এমনটা দেখাচ্ছে। তো এক্ষেত্রে অ্যাবসেন্ট যারা তারাও গ্রিন ফিল, তাই নাকি? আমরা আরেকটা রুল দিয়ে দেই যে অ্যাবসেন্ট যারা তারা ডিরেক্টলি রেড ফিল হবে বা ইয়েলো ফিল হবে। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল। আমরা শুধু অ্যাবসেন্টকে ধরতে চাই। এই হাইলাইট সেল রুলে গিয়ে এই জায়গা থেকে কোনটা যাব? ইকুয়ালে যাইতে পারবো না। ইকুয়ালে গেলে এই টেক্সটকে ইকুয়াল হিসেবে কল করবে না। এই টেক্সট যেহেতু এখানে টেক্সট দ্যাট কন্টেন্ট, এটা ক্লিক করে এখানে এ লিখে দেই। এ যদি থাকে, এ থাকলে সেটা হবে কাস্টম বর্ডার দিয়ে ইয়েলো ফিল দিতে পারি বা রেড দিতে পারি। রেড দিয়ে ওকে ক্লিক করে দিলাম, ওকে দিয়ে দিলাম। আমাদের অ্যাবসেন্ট যারা তারা রেড ফিল হয়ে গেল, 80-র উপরে যারা তারা গ্রিন ফিল হয়ে গেল। আমরা কিন্তু
দেখা যায় যে একটা পরীক্ষায় 80 মার্কের উপরে কয়েকজন থাকে, সীমিত কয়েকজন, তাদের ঘরটা যদি হাইলাইট হয় আমরা কি সহজে বুঝতে পারি না? তাদের নামটা হাইলাইট হইলে সহজে বুঝতে পারি। তো এরপরে আমরা চাই 33-এর নিচে যারা আছে তারা একটু হাইলাইট হোক। হোমে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেল রুল, লেস দেন কত? 33। এবং এখানে রেড টেক্সট দিয়ে দিতে হবে, রেড টেক্সট। ওকে, যারা 33-এর নিচে পেয়েছে তাদের লেখাটাই লাল কালির। এবার টেক্সট করেছি, ফিল করিনি। তো এই যে রুলগুলো আছে, রুলগুলো আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং এর এই জায়গা থেকে ক্লিক করে করতে পারি। আমরা ক্লিয়ার রুল ক্লিক করে ক্লিয়ার সিলেক্টেড রুল বা এন্টার শিট সব করতে পারি। ক্লিয়ার সিলেক্টেড করে দিলাম, সম্পূর্ণ রুল ক্লিয়ার হয়ে গেল, কোনো রুলস নেই এই মুহূর্তে। তো এবার আমরা এই জায়গাটায় না দেখে আমরা অন্য কিছু দেখি একটু। অন্য কিছু বলতে মাত্র আমরা যেটা দেখেছি এই হচ্ছে সেই ফাইল। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সম্পূর্ণ সিলেক্ট করে আমরা সবার নিচের 20 জনকে হাইলাইট করতে চাই। সবার নিচের 20 জনকে কিভাবে করতে পারি? কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, টপ বটম রুলে যেতে পারি, হাইলাইট সেল রুলে যেতে পারি। আমরা টপ বটম রুলে যাই, আগে দেখি একটু। এখানে কয়েকটা অপশন আছে। টপ 10 আইটেম, টপ 10%, বটম 10 আইটেম, বটম 10%, অ্যাবোভ অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ। মোর রুলে গেলে এই নিউ রুল ক্লিক করলে যা হয়, এখান থেকে মোর রুল অপশনে গেলে সেটা হবে। ডাটা বার আছে, কালার স্কেল আছে। আমরা যদি কালার স্কেল সিলেক্ট করে দিই, একটু দেখি কালার স্কেল। কালার স্কেলের কোনটা সিলেক্ট করব? যে কোনো একটা সিলেক্ট করি, যেটা আমাদের পছন্দ হয় সেটা তো সিলেক্ট করবো, তাই না? এইটাই সিলেক্ট করলাম। এই কালার রেঞ্জে দেখেন অটোমেটিক কোনটা কেমন কালার হতে পারে সেই রকম কালার রেঞ্জ দিয়ে দিছে, যেটা সব থেকে বিলো অ্যাভারেজ মানে সব থেকে লেস দেন মানে সবার নিচের দিকে আছে সেটা রেড ফিলের মতো হচ্ছে, আর যেটা সবার উপরের দিকে আছে ওটা গ্রিন হচ্ছে। তো গ্রিন থেকে রেডে যেতে গেলে যে বিভিন্ন কালার হয় না, সেই কালার বারগুলো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে গ্রিনের পরে হোয়াইট আছে, এটা হোয়াইট, এটা আবার গ্রিন, এটা হোয়াইট, এরপর এটা আবার রেড। কারণ এটা হচ্ছে একটা নির্দিষ্ট মানের থেকে নিচে চলে আসছে, এই জন্য রেড ফিল দেখাচ্ছে। আমাদের এরকম অনেক ডাটা হয় না যে ওঠানামা করে যে ডাটাগুলো উঠতে গেলে সেটা গ্রিন, নিচে নামলে রেড, এরকম দেখা যায় না। তো সেই ফিলগুলো এইখান থেকে এভাবে করা যায়। আমরা ক্লিয়ার করে দিই, আবার একটু দেখি। হোমে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল। এবার আমরা যাব হাইলাইট সেল রুল বা টপ বটমে যেতে পারি। টপ 10 আইটেম, টপ 10 আইটেম ক্লিক করলাম। 10-এর পরিবর্তে এখানে 50 আইটেমও হতে পারে, 50 আইটেম। টপ 50 আইটেম সিলেক্ট করে ওকে ক্লিক করলে সব থেকে টপ যে 50 আইটেম আছে সেই 50 আইটেমকে সেইখানে হাইলাইট করছে। তো আমাদের একটা লিস্ট থেকে টপ 50 জনকে খুঁজে বের করা সম্ভব সহজেই। আমরা কাজ করতেছি, আমরা দেখলাম যে হাইলাইট করলাম, তো তার মানে এই ব্যক্তি টপ 50-এর মধ্যে একজন, এই ব্যক্তি টপ 50-এর মধ্যে একজন। আমরা আমাদের মতো কাজ করতেছি, দেখতেছি এই ব্যক্তিও টপ 50-এর মধ্যে একজন। এরকম কি সম্ভব কিনা? আমাদের এই কাজটা কন্ডিশনের উপর ভিত্তি করে করতে গেলে অনেক সহজ করে দেয় আমাদের যে কাজগুলো থাকে। আমরা ক্লিয়ার করে দেই। আমরা যদি চাই বটম আইটেম, ওই একইভাবে হাইলাইটে আমরা যাব বা টপ বটমে যাব। বটম 10% আছে, বটম 10 আইটেম আছে। বটম 10 আইটেমের পরিবর্তে আমরা বটম 20 আইটেম নিতে পারি। ফিলটা যেভাবে মন চায় সেভাবে দিতে পারি, যেটা দিব সেটা প্রিভিউ দেখা যাবে। কিন্তু বটম খুঁজতে গেলে তো সাধারণত রেড ফিলেই দেই, তাই নাকি? যদি রেড ফিল দিতে চাই বা রেড টেক্সট দিতে চাই,
আমরা কাস্টম ফরম্যাটের মাধ্যমে বিভিন্ন ফরম্যাট দিতে পারবো, একেবারে সম্পূর্ণ ফিল দিতে পারবো। এই রেড ফিল দিয়ে ওকে ক্লিক করলে রেড ফিল হয়ে যাবে। বটমের আমরা এই কাজ করতেছি, দেখতেছি এখানে একজন বটমের লিস্টে আছে, সাকিব আল হাসান বটমের লিস্টে চলে গেছে, তারপর রিশাদ মাহমুদ বটমের লিস্টে চলে গেছে। এই রকম যে বটমটা বের করে ফেলা যায় কন্ডিশনের উপর ভিত্তি করে। তো এখানে অতটা বেশি প্রশ্ন আসবে না এখান থেকে, কিন্তু একটা কন্ডিশনাল ফরম্যাটিং থাকতে পারে, একটা কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ থাকবে যে এই কাজটা করতে পারে কিনা। তো আমরা বুঝতে পারছি কন্ডিশনাল ফরম্যাটিং কি। আইকন সেট আছে, আইকন সেট থেকে যদি আমরা যাই, আইকন সেট ক্লিক করলাম, এইটা যদি সিলেক্ট করি, যারা একটু উপরের নাম্বার তাদের উপরের দিকে দেখাচ্ছে, যারা মিডলে তাদের মিডল দেখাচ্ছে, যারা একটু নিচের দিকে তাদের নিচের দিকের অ্যারো সাইন দেখাচ্ছে। তো আমরা এই চিহ্ন দেখেই বুঝতে পারি যে আমাদের টোটাল যে মানে বিষয়টা আছে তার মধ্যে এই ব্যক্তি নিচের দিকে আছে, এই ব্যক্তি অ্যাভারেজে আছে, এই ব্যক্তি উপরের দিকে আছে, মানে 3 ভাগ হয়েছে যেহেতু, তাহলে বলা যায় যে যাদের মান 3 ভাগের এখানে সবার পার্সেন্টেজের অনুযায়ী 33-এর উপরে যাদের নিচে যাদের মান তারা নিচের দিকে, 66-র মধ্যে যারা তারা হচ্ছে সমান, আর যারা 66-র উপরের দিকে তারা হচ্ছে উপরের দিকে। এটা হচ্ছে ডাটা বারের মাধ্যমে এখান থেকে জানতে পারি। আমরা আবার ক্লিয়ার করে দেই, আমরা নতুন অন্য আরেকটা দেখি। কন্ডিশনাল ফরম্যাটিং, কালার স্কেল দেখলাম, আইকন সেট দেখলাম, ডাটা বারটা একটু দেখি। ডাটা বার, আমরা কোনো একটা ডাটা বার, এখানে টপ যে মার্ক আছে যার, সে হচ্ছে সম্পূর্ণ সেলটাকে সে পূরণ করছে। তো সেই অনুযায়ী যে যত কম করেছে তার ততটুকু পূরণ করা দেখাচ্ছে নাকি, যে সব থেকে কম যারা কমের লিস্টে আছে তাদের কতটুকু হয় সেই অনুযায়ী দেখাচ্ছে। না না, বুঝতে পারছি আমরা। আমাদের এই সেম কন্ডিশনাল ফরম্যাটিং এর অনেক কাজ আছে। কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কমপক্ষে 4-5 দিন ক্লাস করানো যায়, শুধু কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এ এত বেশি কিছু লাগবে না, আমাদের লাগবে হচ্ছে কোনো নির্দিষ্ট ফন্টকে হাইলাইট করা, কোনো নির্দিষ্ট লেখাকে হাইলাইট করা। যেমন এই জায়গাটুকুতে বিভিন্ন সেলসম্যানের নাম আছে, তাই নাকি, আছে কিনা, অথবা বিভিন্ন এরিয়া আছে। আমি চাই এই লেখাটুকুর মধ্যে থেকে, সম্পূর্ণ লেখার মধ্যে যারা আছে তার মধ্যে নাহিদ নামটা কোন কোন জায়গা আছে সেটাকে হাইলাইট করব। আমরা এতক্ষণ তো নাম্বার দেখলাম, এখন নামের ক্ষেত্রে আসতে পারে না, নাহিদ নামটাকে দেখব। আমরা হোমে যাব, এখান থেকে হাইলাইট সেল রুল, আমরা হাইলাইট করতে চাই কোনটাকে, নাহিদ নামটাকে। তখন কি গ্রেটার দেন লেস দেন ব্যবহার করব? আমরা তখন বিটুইন ইকুয়াল ব্যবহার করব। কোনো একটা টেক্সট যখন ব্যবহার করব তখন এগুলোতে কাজ করবে না, তখন আমাদের যেতে হবে টেক্সট দ্যাট কন্টেন। এইখানটায় আমরা কোন নামটাকে চাচ্ছি, নাহিদ। এখন দেখা যায় নাহিদ নামটার পাশাপাশি নাহিদ হাসানকেও হাইলাইট করছে, তাই নাকি, কারণ নাহিদ হাসান, নাহিদ নাম এখানেও আছে, এজন্য নাহিদ হাসানকেও সে এই মুহূর্তে হাইলাইট করতেছে। আমরা ধরে নিলাম করছে, সমস্যা নাই, করুক। কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে নাহিদ এবং নাহিদ হাসান দুজন আলাদা ব্যক্তি, আমরা তো চাই নাহিদকে, নাহিদ হাসান কেন আসলো, হতে পারে কিনা। তো এই অবস্থায় আমরা যদি এই কন্ডিশনাল ফরম্যাটিং এই হাইলাইটের এখান থেকে করি তাহলে দুটোই আমাদের হাইলাইট হবে, যে কারণে আমরা ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করে আবার নতুনভাবে করি। এইখান থেকে না করে আমরা নিউ রুলে যাই, নিউ রুল থেকে করি। নিউ রুলে গেলে যে মেনুটা চালু হয় এইটাই মূলত একটু সংক্ষেপে এখানে দিয়ে দিয়েছে, বুঝতে পারছি। নিউ রুল হচ্ছে এই জায়গাটাই মূলত মেইন কাজ, কিন্তু আমরা সেটার শর্টকাট হিসেবে কিছু সহজে ব্যবহার করার জন্য আমাদের এই উপরে দিয়ে দিছে, এটা ব্যবহার করতে পারি। যেটাই যাই না কেন সেটা মোর রুলে গেলেই ওই জায়গাটায় চলে আসে, বুঝছেন কোনটায়। আবার যদি
এটাই থেকে এই মোর রুলে না গিয়ে যদি আমি কালার স্কেল থেকে মোর রুলে যাই, তাহলে সেই অনুযায়ী এখানেই চলে আসে। মানে মূলত আমাদের মেইন পার্ট হচ্ছে এই নিউ রুল। ক্লিয়ার? নিউ রুলে আসলাম। নিউ রুলে এসে এখানে ডাটা বার হিসেবে দেখা যাচ্ছে যে টু স্কেল, টু কালার স্কেল, থ্রি কালার স্কেল, স্কেলের অনুযায়ী আমরা যদি স্কেল অনুযায়ী যাই তাহলে 50% যদি ধরা হয় তাহলে 50%-এর নিচে, 50%-এর উপরে, উপরেরটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, নিচেরটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, এবং তার মাঝামাঝি যেটা সেটা হচ্ছে মিড পয়েন্ট, নাকি? এবং সেই অনুযায়ী তিন রকমের কালার। তো আমরা তো এরকম কিছু করব না, আমরা এই ডাটা বার দিব না, আমরা আইকন সেট দিব না, আমরা অন্য টু কালারও দিব না। এইটা হচ্ছে প্রথমটার আন্ডারে, সেল ফরম্যাট ভ্যালুর আন্ডারে। ঠিক আছে? এই যে ডাটা বার, ডাটা আইকন সেট, এটা হচ্ছে প্রথমটার আন্ডারে, এবং সেটা সংক্ষেপে আমরা পাই এই জায়গাটায়, তাই নাকি? এই যে ডাটা বার, ডাটা স্কেল, আইকন সেট, এই জায়গাটা আমরা পাই না এখানে, কিন্তু এইটাই মূলত নিউ রুলে গেলে প্রথমটার আন্ডারে সবই। বুঝতে পারছেন? এই যে আইকন সেট আসলে আইকন সেট আছে, বিভিন্ন ধরনের আইকন সেট আছে, এটা হচ্ছে প্রথমটার আন্ডারে। আমরা এগুলোর মধ্যে কোনোটা তো করতেছি না এই মুহূর্তে, আমরা দ্বিতীয়টায় যাই। দ্বিতীয়টায় আসলে এখানে দেখা যাচ্ছে সেল ভ্যালু। সেল ভ্যালুতে এটা যদি আমরা এই জায়গাটায় দেখতে চাই, এইখানে সেল রুল, এইখানে এইগুলো হচ্ছে সেল ভ্যালুর উপরে, আর সেটা নিউ রুলের ভিতরে গেলে দ্বিতীয়টায় পাই। বুঝতে পারছেন? এবং এই সেল ভ্যালুর এই জায়গাটায় বিটুইন আছে, বিটুইনের পরিবর্তে নট বিটুইন, ইকুয়াল, নট ইকুয়াল সবই থাকবে। আর যদি আমরা সরাসরি এই জায়গা থেকে ব্যবহার করি তাহলে এখানে ওই গ্রেটার দ্যান, বিটুইন, নট বিটুইন সবই এখানেও আছে। টপ বটমে পার্সেন্টেজ অনুযায়ী আছে, আর ডাটা বার, কালার রেঞ্জ এটা তো আমরা দেখেছি কোথায় আছে। তো এই দুইটা আর এই তিনটা সবই এই নিউ রুলের ভিতরে, প্রথম দুইটার ভিতরেই আছে, নাকি? আছে কি না? তো আমরা যদি দ্বিতীয়টায় দেখি, সেল ভ্যালু, বিটুইন, সেল ভ্যালুর পরিবর্তে স্পেসিফিক টেক্স, কোনো নির্দিষ্ট স্পেসিফিক টেক্সকে ফরম্যাটিং করা যাবে। এরপর হচ্ছে ডাটা অকারিং, অন্য কোনো ডাটা অকারিং মানে পূর্ববর্তী ডাটাটাকে এটাকে এখান থেকে ফাইন্ড আউট করা যাবে। ব্ল্যাঙ্ক আছে কোনটা কোনটা সেটা ফরম্যাটিং করা যাবে। তারপর হচ্ছে নো ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক নয় এমনটাকে ফরম্যাটিং করা যাবে। ইরর থাকলে সেটাকে ফরম্যাটিং করা যাবে, নো ইরর থাকলে সেটাকে ফরম্যাটিং করা যাবে। আমরা তো সেল ভ্যালু অনুযায়ী দেখেছি অলরেডি, আমরা টেক্সট যেটা সেটাও দেখেছি, কন্টেন্ট কথাটা আছে, কন্টেন্ট। আর একটা হচ্ছে বিগিনিং উইথ। এই বিগিনিং উইথ ব্যবহার করে আমরা যদি নাহিদ লিখি, তাহলে নাহিদ নামটা শুরু হয়েছে এমন যে সব জায়গা পাবে, প্রত্যেকটা জায়গাকে হাইলাইট করবে। আর যদি কন্টেন্ট থাকে তাহলে শুধুমাত্র নাহিদ লেখাটাকেই যেখানে পাবে সেখানে হাইলাইট করবে। আমরা নাহিদ নামটা দিলাম কন্টেন্টের আন্ডারে। এবার ফরম্যাটিং যাব, ফরম্যাট আর রেড ফিল করে ওকে দিলাম। আমরা এই ফরম্যাটটা করতে যাচ্ছি, ওকে ক্লিক করি। আচ্ছা, এবারও নাহিদ হাসান যদিও চলে আসছে, নাহিদ হাসান আসার কথা না, আমরা একটু দেখি। ম্যানেজ রুলে যাই, ম্যানেজ রুলে গিয়ে এই জায়গাটায় আসি, আবার চলে আসলাম খুব দ্রুত এখানেই। এক্সাক্ট ম্যাচ আছে, এক্সাক্ট ম্যাচের একটা অপশন আছে, এক্সাক্ট ম্যাচটা এখানে দেখছি না। আচ্ছা, যেহেতু দেখছি না আমরা এটাকে ডিলিট করে নতুন করে আরেকটা আবার ট্রাই করি। নিউ রুল, এখানে টপ বটম বের করা যাবে। টপ বটমটা এখান থেকে, এটা হচ্ছে সেল ভ্যালু, সেল ভ্যালুর স্পেসিফিক টেক্সট, কন্টেন্ট, নট কন্টেন্ট, এন্ডিং উইথ। এইখানে আর একটা অপশন থাকার কথা, সেই অপশনটা দেখছি না। যাই হোক, আমরা কোনো একটা নির্দিষ্ট নামকে হাইলাইট করতে গেলে এখান থেকে সরাসরি হাইলাইট করতে পারবো, র্যাঙ্ক দেখতে পারবো, টপ কতজন, বটম কতজন, পার্সেন্টেজ আকারে দেখা যাবে, চাইলে টপ আকারে দেখা যাবে, মানে ফরম্যাট করা যাবে।
এরপর হচ্ছে ফরম্যাট অনলি অ্যাবভ অর বিলো অ্যাভারেজ, অ্যাবভ, বিলো, ইকুয়াল অ্যাবভ, ইকুয়াল অর বিলো, মানে হচ্ছে কত থেকে উপরের গুলো, কত থেকে নিচের গুলো, এমন করে আমার সেল ভ্যালুটাকে ফরম্যাটিং করতে পারবো। ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালু, ইউনিক ভ্যালু কয়টা আছে সেটাকে এখান থেকে ফরম্যাট করা যাবে। এরপরে সবার শেষে আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাটিং, কোন সেলকে আমরা ফরম্যাট করতে চাই। এইটা হচ্ছে ফর্মুলা ব্যবহার করা। আমরা ফর্মুলা ব্যবহার করা যদি শিখি তাহলে এই জায়গাটায় আমরা ইকুয়াল দিয়ে এই সেলটাকে কল করে দিলাম এবং ইকুয়াল দিলাম নাহিদ। আমরা কি করেছি, এই সেলটাকে ব্যবহার করেছি, এটা ইকুয়াল দিলাম নাহিদ, কিন্তু এই সেলটা কি লক হয়ে আছে না? আমাদের কি লক থাকবে? লক থাকবে না। লকটাকে উঠিয়ে দিয়ে আমরা ফরম্যাট দিয়ে রেড ফিল দিয়ে ওকে ক্লিক করে দিলাম। এবার আমরা দেখি যে নাহিদ নামের যেখানে যা আছে আমাদের ফিল হয়েছে। এবার কি নাহিদ হাসান ফিল হয়েছে? নাহিদ হাসান এবার ফিল হয় না, শুধু নাহিদ ফিল হয়েছে। তো এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এই কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা আমাদের এত গভীরভাবে দেখতে হবে না, আমাদের অল্প একটু দেখলে হবে যে কোনো নির্দিষ্ট একটা বিষয়কে কালার করা, টেক্সট দিয়ে কালার করে দিব সরাসরি। এরপরে টপ অ্যান্ড বটম রুল থেকে এটা করার প্রয়োজন হলে করব, আর তেমন কিছু না। কোনো নির্দিষ্ট ফন্টকে কালার করতে বলা হয় এইটুকুই, কোনো নির্দিষ্ট লেখাকে কালার করতে বলা হয় এটুকুই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তো আমরা মূলত কন্ডিশনাল ফরম্যাটিং এর বেসিক যে বিষয়টা বুঝতে পারছি সবাই। এরপরে এই যে মার্কগুলো আছে, মান, এখানে একটা ভ্যালু আছে না, এই ভ্যালুর মধ্যে আমরা চাই 500-র উপরে যারা আছে তাদেরকে হাইলাইট করুক, বা 800-র উপরে যারা আছে। এবার একটা নির্দিষ্ট ভ্যালুতে আসলাম যে 800-র উপরে। আগের বার ছিল টপ 10 জন, বটম 10 জন, এমন। এবার আমরা আসলাম কি 500 বা 800-র উপরে যারা আছে তাদেরকে। এটা কিভাবে করব? কন্ডিশন ফরম্যাটিং এ যাব, এই হাইলাইট থেকে এখান থেকে করতে পারবো, চাইলে নিউ রুল থেকেও করতে পারবো। হাইলাইট থেকে যদি করি তাহলে হচ্ছে গ্রেটার দেন কত, 800 যদি হয় গ্রেটার দেন 800 দিয়ে দিলাম। 800-র উপরে যারা থাকবে তাদের কি ফরম্যাটিং চাই সেটা দিয়ে, গ্রিন চাই গ্রিন দিয়ে, বা রেড চাই রেড দিয়ে, বা ইয়েলো দিয়ে ওকে ক্লিক করলে যারা 800-র উপরে তাদেরকেই শুধু দেখাবে, 800 নিচের গুলো দেখাবে না। এই যেমন এই একটা মান কত, 839, এটাকে 799 করে দেয় যদি, তাহলে আর মার্ক দেখাচ্ছে না। যদি কোনোভাবে 800 দেয়, 800 থেকেও দেখানোর কথা না, কারণ আমরা গ্রেটার দ্যান ইউজ করছি। 801 হলেই তাকে একটা অন্য রকমের ফিল কালার করে দিয়েছে নাকি। তা আমরা একটু কন্ডিশনাল ফরম্যাটিংটার ব্যবহারটা দেখি, প্রত্যেকে একটু ট্রাই করি যে কন্ডিশনাল ফরম্যাটিংটা ব্যবহার করতে পারি কিনা। ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা তো এই মুহূর্তে আমি ম্যানুয়ালি তৈরি করছি। আমরা একটু দেখি অ্যাটেন্ডেন্স শিট, আমরা এটা রেকর্ডে নিচ্ছি না, একটু দেখি। তো এই মুহূর্তে আমরা কি করব, একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের মধ্যে জব 2 এ আসলাম। এখানে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইলটা তৈরি করতে গেলে নিউ থেকেও করতে পারি, আর এক্সেলে গিয়েও করতে পারি। এই যে ধরি এক্সেলে আমরা আছি বর্তমানে, এখান থেকে নিউ, আমরা একটা এক্সেল ফাইল নিলাম নতুন, এই ফাইলটাই আমরা কাজ করব আজকে। কিন্তু এই ফাইলটা কিন্তু এই মুহূর্তে সেভ করা না। আমাদের স্যাম্পল অনুযায়ী যদি যাই তাহলে কি বলছে, এখানে সিরিয়াল নাম্বার, আইডি, নেম, ডেট, এই এই বিষয়গুলো লাগবে আমাদের, তাই নাকি? এই বিষয়গুলো যেহেতু লাগবে, এই বিষয়গুলো আমি হয়তো কপি করে নিয়ে আসছি, এভাবে চলে আসছে, কিন্তু আসলেও অগোছালো ভাবে আছে, তাই না? আমরা এটাকে গোছাতে পারি, যেমন আমরা এটা এভাবে পারবো না। আমরা যখন ফাইল নিয়ে কাজ করব তখন তো এভাবে পাবো না, আমরা দেখবো কাগজ, আমরা তো এটাকে কাগজ হিসেবে পাবো, তাই নাকি? স্যাম্পলটাকে তখন সিরিয়াল আইডি, নেম, ডেজিগনেশন এভাবে লিখে নিব। এই যে সিরিয়াল নেম, সিরিয়াল আইডি নাকি, আইডি
নেম, ডেজিগনেশন, বেসিক স্যালারি, এরপরে ডেজিগনেশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, গ্রোস স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, গ্রোস স্যালারি, SALARY, গ্রোস স্যালারি, টোটাল ট্যাক্স নাকি এরকম, গ্রোস স্যালারি, গ্রোস টোটাল ট্যাক্স, টোটাল গ্রোস স্যালারি না, গ্রোস টোটাল, এরপর ট্যাক্স, এই পাশে টোটাল, এই ট্যাক্সটাকে এই পাশে নিয়ে আসি তাহলেই তো হয়ে যায়, ট্যাক্স টোটাল, তারপরে ম্যাক্সিমাম, মিনিমাম, র্যাঙ্ক, এইটুকু ছিল। নিচের দিকে এইটুকু পরিমাণ জায়গায় বর্ডারও করা ছিল, মানে বর্ডারও করে ফেললাম একবারে। সিরিয়াল নাম্বার 1 2 3 এভাবেই হয়। সিরিয়াল নাম্বার 1 লিখে নিচ পর্যন্ত নিলাম, এই লেখাই আসছে, এই অ্যারো সাইনে ক্লিক করে ফিল সিরিজ করে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। আরও একজন চাই, 10 জনই করি, 10টা করে নিলাম। আমরা এটা সবাই পারি, তাই নাকি? তো এবার আমাদের মূল কাজে আসি। আইডিতে এগুলো আইডি হিসাবে আছে, আইডির একটা স্যাম্পল হিসাবে, তাই নাকি? আইডির স্যাম্পলটা আমরা লিখে নিতে পারি। আইডির ব্যাপারে যে ভ্যালিডেশনটা বলবে সেই ভ্যালিডেশন অনুযায়ী আমরা করব। তো এই মুহূর্তে আমাদের এখানে ভ্যালিডেশন বলছে শুধু ইউনিক আইডি নাম্বার এবং ডিজিট ভ্যালিডেশন। তার আগে একটা বিষয় করে নেব, A4 সাইজের পেপার করতে হবে, ল্যান্ডস্কেপ করতে হবে। তো তার মানে আমরা এটাকে A4 সাইজের পেপার করতে পারবো কোথায় গিয়ে? লেআউটে গিয়ে, সাইজে গিয়ে A4 সাইজ, ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ। আমরা করে নিলাম। আমরা কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত ফাইলটা সেভ করিনি, আমরা কাজ অনেক করতেছি, ফাইল সেভ করিনি। কিন্তু ভাগ্যক্রমে মনে করেন এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে আপনাদের কম্পিউটার, আপনি এই কাজটা কি পাবেন? আর শুরু থেকে আবার শুরু করতে হবে, অথবা পেলেও কিছু পাবেন, সম্পূর্ণ পাবেন না। যে কারণে আমরা ফাইলটাকে অবশ্যই কিছুক্ষণ পর পর সেভ করব। তো এই মুহূর্তে আমি সেভ করিনি, ধরে নিচ্ছি যে করিনি, আর একটু পরে করতেছি। তো আইডি এইখানে যা ছিল সেইভাবেই আমরা লিখে নেই, DLL। আমরা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। এই জায়গা থেকে এনি ভ্যালুর পরিবর্তে কাস্টম ফর্মুলার পরিবর্তে এখানে আমরা এন্ড ফর্মুলা দিয়ে শুরু করব। ব্র্যাকেট ওপেন, কাউন্ট ইফ, ব্র্যাকেট ওপেন, কাউন্ট ইফের প্রথমে হচ্ছে রেঞ্জটুকে লক করলাম, কমা, ক্রাইটেরিয়া হিসেবে প্রথম রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ করলাম এবং লেস দ্যান 2 ব্যবহার করলাম, যে 2টার নিচে যেন হয়, কমা দিলাম, লেন ফর্মুলা ব্যবহার করলাম, প্রথম যে সেলটা সেটাকে সিলেক্ট করলাম, লেনের মাধ্যমে এটা প্রকাশ হলো যে কয়টা ডিজিট আছে, সেই ডিজিট যেন হয় 6 বা 5 বা 4, যাই হোক, ডিজিট ভ্যালিডেশন কোনো কিছু মেনশন করেনি, যে কারণে আমরা 6 ডিজিট করতেছি, এবং ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, এন্টার। তো আমরা 1 2 3 4 5 6 লিখবো, এন্ট্রি নিচ্ছে, সেম জিনিস আবার এন্ট্রি দিব, এন্ট্রি নিবে না। এটাই হচ্ছে আমাদের ডিজিট ভ্যালিডেশন এবং ইউনিক ভ্যালিডেশন। তো আমরা এটা করলাম, যেটুকু করছি এটুকুর কাজ শেষ। নামের ব্যাপারে কোনো কিছু বলা নেই, নাম এখানে যা আছে তাই দিতে পারি। এইখানে নামগুলো দিব, এটা হচ্ছে আমার অনেক আগের ব্যাচের একটা স্টুডেন্টের লিস্ট ছিল। তো যাই হোক, আমি আপনাদের নিয়ে যেহেতু করতেছি, আপনাদের তালিকা দেই, নাম দিলাম, তাই নাকি? তো এবার একটা জিনিস দেখেন, এখানে বলছে কি ড্রপ ডাউন ইন ডেজিগনেশনে ড্রপ ডাউন হবে।
এবং ডেজিগনেশনে কি কি আছে? আইটি আছে, এমডি আছে, আইটি আছে, সিও আছে, ট্রেনার আছে, বিভিন্ন কিছু আছে, তাই নাকি? এটা ড্রপ ডাউন হবে, এটা বলছে। ড্রপ ডাউন কি আমরা জানি? এবং সেই ড্রপ ডাউনটা করব এইখানে যে পজিশনের যে ডেজিগনেশন আছে এই ডেজিগনেশনগুলো এবং বেসিক স্যালারি ডেজিগনেশন উপর বেস করে। তার মানে এইখানে যে কয়টা আছে এই কয়টাই তো ডেজিগনেশন, এর বাইরে কোনো ডেজিগনেশন আছে? তাহলে সিও, এমডি, ম্যানেজার, আইটি, এগুলো হচ্ছে এক একটা ডেজিগনেশন, তাই তো? ক্লিয়ার? আমরা এই ডেজিগনেশন কয়টা আমরা কি করব? এই ডেজিগনেশন কয়টা এখানে আমরা ড্রপ ডাউন করব। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, ডাটা মেনুতে গেলাম, ভ্যালিডেশনে গেলাম, এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট, এবং সোর্স হিসাবে এখানে কি আমরা লিখে দিব নাকি সিলেক্ট করব কোথাও থেকে? সিলেক্ট যদি করি তাহলে তো একটা জায়গায় তালিকাটা করতে হবে, এবং যদি ভাগ্যক্রমে ওই তালিকাটা ডিলিট হয়ে যায় তাহলে আমাদের এখানে ড্রপ ডাউনে থাকবে না, তাই নাকি? আমরা এখানে লিখে দেই সিইও, কমা এমডি, কমা ম্যানেজার, কমা এক্সিকিউটিভ, কমা আইটি, কমা ট্রেনার, কমা আর কি কি আছে একটু দেখে নেই। সিও লিখেছি, এমডি লিখেছি, ম্যানেজার লিখেছি, আইটি লিখেছি, এক্সিকিউটিভ লিখেছি, ট্রেনার লিখেছি, আদার্স। তাহলে আর একটা লিখলেই হয়ে যায়, আদার্স। এবং সিও, এমডি, ম্যানেজার, এক্সিকিউটিভ, আইটি, ট্রেনার, আদার্স, ক্লিয়ার লেখা? আমরা জাস্ট ওকে ক্লিক করে দিলাম। এই মুহূর্তে যেটায় যাব সেটা সিলেক্ট করার একটা অপশন থাকবে, তাই নাকি? এটা সিও দিয়ে দিলাম, এটা হচ্ছে এক্সিকিউটিভ দিলাম, এটা আইটি, এইটাও আইটি, এটা এক্সিকিউটিভ, এবং এটা ট্রেনার, এটা আদার্স দিয়ে দিলাম, এটাকে দিলাম হয়তো ম্যানেজার। আমরা ডেজিগনেশনগুলো কি লেখা লাগছে না সিলেক্ট করলেই হয়ে গেছে? আমরা কি ড্রপ ডাউন করলাম। এবার বেসিক স্যালারি, মেইন কাজটা এখানে আমাদের। বেসিক স্যালারি কি বলেছে? যে বেসিক স্যালারি ডেজিগনেশনের উপর বেস করে হবে, ঠিক আছে? আমরা ফর্মুলা বড় হলেও যদি একই প্যাটার্ন থাকে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় না, তাই নাকি? তো আমরা এখানে দেখেছি সিও যদি হয় তার বেতন 50,000 হবে, এমডি হলে তার বেতন 45 হবে, ম্যানেজার হলে তার বেতন 40 হবে, এমনটা এখানে লেখা আছে। তো আমরা যদি এমন করি যে এই ম্যানেজারের কত বেতন? 40, আমরা ধরে নিলাম এখানে 40 দিয়ে দিলাম, 40,000। সিওর বেতন 50 দিয়ে দিলাম। কিন্তু এই ব্যক্তি তো ম্যানেজার না হয়ে সিও হতে পারতো, সিও করে ফেললাম, কিন্তু এখানে তো 50 হয় নাই। তাহলে আমরা চাই এমন করতে যে সিও লিখলে এখানে 50 স্যালারি উঠে যাবে, কারো ক্ষেত্রে ম্যানেজার লিখলে তার বেতন 40 এখানে লেখা উঠে যাবে, অটো হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? আমরা এটা করতে পারি ইফ ফর্মুলার মাধ্যমে। ইফ ফর্মুলা আমরা মোটামুটি যতটুকু জানি আমরা করতে পারবো। আমরা শুরু করি একটু কিভাবে করতে পারি। ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন, সহজ অঙ্ক, কোনো কিছু না, লজিক্যাল টেস্ট। এই সেল ইকুয়াল যদি সিও হয় তাহলে 50,000, কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি এমডি হয় তাহলে 45,000, কমা, আবার ভ্যালু ফলসে ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ম্যানেজার হয় তাহলে 40,000, কমা, আবার ইফ, আমরা এদিকে না গেলে অল্টার এন্টার দিয়ে নিচের লাইনে চলে আসি। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি আইটি হয় তাহলে কত? আইটির ক্ষেত্রে কত আমরা একটু প্রয়োজনে এসে দেখে নেই। আমরা ম্যানেজার লিখলাম, এমডি লিখলাম, সিও লিখলাম, আইটি হচ্ছে 35, তাহলে আইটি যদি হয় তাহলে 35,000, কমা, আবার ইফ দিলাম ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ট্রেনার হয়
টেইনার হয় তাহলে 30,000 কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি এক্সিকিউটিভ লেখিনি তাই না এক্সিকিউটিভ 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 যদি হয় তাহলে কত 30,000 কমা আচ্ছা একটু পরে দেখতেছি আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি আদার্স হয় তাহলে 20,000 আর যদি এগুলোর বাদে কিছু হয় তাহলে হয়তো 0 বা অন্য কিছু চাই ব্র্যাকেট ক্লোজ করে দিব এন্টার এইটাকে সম্পূর্ণ নিচ পর্যন্ত নিয়ে আসি আমরা দেখতেছি এক্সিকিউটিভের 0 দেখাচ্ছে কারণ আমরা এক্সিকিউটিভ এখানে লিখেছি কিভাবে আর আমাদের ফর্মুলার মধ্যে এক্সিকিউটিভ লেখাটা একটু ভুল করেছি যদি সঠিক রাখি এবং সঠিক রেখে সেটাকে সব জায়গায় নিয়ে দেই তাহলে আমাদের সঠিক রেজাল্ট দিবে তো আমরা যদি এক্সিকিউটিভ লেখা বানান ভুল করি ওখানে এখানেও ভুল থাকতে হবে মানে দুটো এক থাকতে হবে যদি কোনোভাবে ভিন্ন হয় তাহলে আমাদের এই জায়গাটায় ভুল হয়ে যাবে এবার একটু দেখি এই ব্যক্তি আইটি না এই ব্যক্তি হচ্ছে এমডি তার 45,000 হয়েছে এই ব্যক্তি আদার্স না সে সিইও 50,000 হয়ে গেছে আমরা এই বেসিক জিনিসটা সবাই এমনিতেই বুঝতে পারছি সহজেই এটাই কোনো ঝামেলা আছে কারো মলি খাতুন আপনি বুঝছেন বুঝছেন মলি আক্তার বুঝছেন দুজন মলি তারপরে আমাদের বেসিক স্যালারির কাজ শেষ এরপরে হাউস রেন্টের একটা কাজ আছে হাউস রেন্ট নিয়ে কি বলেছে হাউস রেন্ট বেসড অন ডেজিগনেশন সেটাও ডেজিগনেশনের উপর বেস করে হবে এবং সেখানে লেখা আছে সিও 50% এইখানে বেসড অন ডেজিগনেশন উপর বেস করে হবে কিন্তু 50% কিসের 50% এমনটা বলা নেই কিন্তু এটাও বলা থাকবে মেনশন করা থাকবে তবে স্যালারির পরে হাউস রেন্টটা আসলে সেটা স্যালারির উপর ডিপেন্ড করে আসে বেসিক স্যালারির উপরে বেসড করে পার্সেন্ট অনুযায়ী বেতনটা মানে হাউস রেন্টটা হয় তো এই ক্ষেত্রে আমরা যেভাবে করেছি এক্স্যাক্টলি প্রায় দেখা যায় সেম একই রকমের শুধু পার্সেন্ট হচ্ছে এটার উপরে পার্সেন্ট হচ্ছে তার মানে 50,000-এর উপরে এই ব্যক্তির হবে 50% এমডির ক্ষেত্রে 45,000-এর পরিবর্তে তার অ্যামাউন্ট হবে 45 গুণ টু ইনটু আমরা যে ব্যক্তি 45,000 টাকা তার ক্ষেত্রে গুণ হবে 45% এই ট্রেইনারের ক্ষেত্রে 30,000 টাকা বেতন তার ক্ষেত্রে তার 30,000-এর টাকার সাথে 30% হবে আদার্স যে ব্যক্তি তার অ্যামাউন্ট 20,000 টাকা কিন্তু তার সাথে হবে 30% হবে তার ক্ষেত্রে কিন্তু 20% না আমরা কিন্তু একটা মিল পাচ্ছি যে প্রত্যেকের সাথে সাথে ওই অ্যামাউন্ট কিন্তু আদার্সের ক্ষেত্রে একটু ভিন্নতর আছে তো যাই হোক আমরা পার্সেন্টেজ অনুযায়ী এবার বের করব ওই একই ভাবে আমরা এখানে করতে পারি কিভাবে করতে পারি দেখি একটু ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি সিইও হয় তাহলে 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 50,000 ইনটু 50% এটাই তো হবে আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি এমডি হয় তাহলে হচ্ছে তার পাশাপাশি সেল থাকবে এই সেল গুণ 45% এইভাবে করেই তো হবে এভাবে করেই ওই আগেরটা যেভাবে করেছি কমপ্লিট এভাবেই করতে হবে আমাদের তাই নাকি এটা কি সবাই বুঝি আচ্ছা এটা যদি সবাই বুঝি আমরা এটাকে একটু একটা জায়গায় সাইড করে রাখি এই জায়গাটায় রাখি আমরা এখানে এবার সব ওই রকম দেখে দেখে করব না এই জায়গাটা যা করেছি সম্পূর্ণ ভিতরে লেখাটাকে কপি করব কপি করে এন্টার দেব এই জায়গাটায় দিয়ে দেব
আমরা এই 50,000 আছে, এর সাথে গুণ 50% দিয়ে দিলাম। এই জায়গাটায় 45 আছে, গুণ 45%। এই জায়গাটায় 40 আছে, 40-এর সাথে গুণ 40%। এই জায়গাটায় 35 আছে, 35 সাথে গুণ 35%। ট্রেনারের সাথে গুণ 30%, এবং এক্সিকিউটিভের এর সাথেও গুণ 30%, এবং আদার্সের এর সাথেও গুণ 30%। 30% হবে। আচ্ছা, এই যেটা করেছি এইটা আর এইটা সেম একই কি হচ্ছে? একই হচ্ছে, কিন্তু এইটা কি আমরা এইটা যদি করতে যাই তাহলে ওই দেখে দেখে সম্পূর্ণ আবার কমপ্লিট করতে হবে, তাই নাকি? আর আমরা সরাসরি কপি করে এনে শুধু পার্সেন্টেজটাকে অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে না, আরো শর্টকাট হচ্ছে। এটাকে যদি এখন নিচ পর্যন্ত নিয়ে আসি, যার যত হাউস রেন্ট হয় সেই অ্যামাউন্টটা এখানে চলে আসছে নাকি? এখন আমরা একটু দেখি, সিওর পরিবর্তে এই ব্যক্তি হচ্ছে আদার্স ট্রেনার, সে তার 30,000, 30,000-এর 30% তার 9,000 টাকা হাউস রেন্ট চলে আসছে। তাহলে কি আমাদের হিসাব ঠিক আছে? ট্রেনার যে সরি আদার যে 20,000, 20,000 তার স্যালারি, তার 30%-এ 6,000 টাকা হয়, 6,000 ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারি আমাদের সম্পূর্ণটা এ পর্যন্ত ঠিক আছে। মেডিকেল অ্যালাউন্স বলা হচ্ছে সবার জন্য 10%। 10% কিসের 10%? এই 10% হয় মূলত বেসিক স্যালারির উপরে 10%। তো এই বেসিক স্যালারি ইন্টু 10% আমাদের মেডিকেল অ্যালাউন্সটা বের হয়ে গেল। আমরা এটা সবাই জানি। এরপরে গ্রোস টোটাল, গ্রোস টোটালটা আমাদের এখানে বলা হয়েছে তেমন কিচ্ছু না। গ্রোস টোটাল বের করতে হবে কিভাবে? বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স, তিনটা মিললে গ্রোস স্যালারি হবে। হ্যাঁ, এখানে বলা আছে আমরা গ্রোস স্যালারিটা সেইভাবে তিনটাকে যোগ করব। তিনটা পাশাপাশি আছে, সাম ফর্মুলা দিয়ে তিনটাকে ক্লিক করে নিয়ে নিলাম, আমাদের গ্রোস স্যালারি বের হয়ে গেল। এখন ট্যাক্সের ব্যাপারটা এখানে কিছু লেখা থাকে। আমাদের এই মুহূর্তে ট্যাক্সের ব্যাপারে বলা আছে শুধু 15%, আর কিছু বলা নাই। যদি এখানে বলা থাকে বেসিক স্যালারির উপরে 15% তাহলে সেভাবে হবে, যদি বলা থাকে টোটালের উপরে 15% তাহলে টোটালের উপরে হবে, এভাবে করে বলা থাকবে। তো মূলত এটা করার নিয়ম হচ্ছে এই ট্যাক্সটা মূলত বেসিক স্যালারির উপরে পার্সেন্টেজ হয়। যেমন আপনাকে হাউস রেন্ট বাবদ যে টাকা সরকার দিচ্ছে বেতন বাবদ, এটা আপনি হাউস রেন্ট বাবদ আপনি কাউকে দিচ্ছেন, যে এই টাকাটা পাচ্ছে সে কিন্তু ওখান থেকে ট্যাক্স দিবে। তার মানে এই ট্যাক্সটা অন্য কেউ দিচ্ছে। আপনি যদি ট্যাক্সটা দেন সম্পূর্ণ টাকার উপর ডিপেন্ড করে, তাহলে এই টাকার ট্যাক্সটা অলরেডি দেয়া হচ্ছে, যাকে দিবেন সেও যদি আবার ট্যাক্স দেয় তাহলে একই টাকা দুইবার ট্যাক্স হচ্ছে না। আমাদের মূলত নিয়ম হচ্ছে আমরা যে টাকাই আর্নিং করি সে টাকার একটা ট্যাক্স দিতে হয় সরকারকে, আমরা জানি এটা। তো সেই ট্যাক্সটা একবার দেয়া হলে দ্বিতীয়বার কি আবার দেয়া লাগে? আমরা যদি ট্যাক্সটা টোটাল টাকা হয় 80,000, এই 80,000-এর উপরে ট্যাক্স দেই, দিলাম ট্যাক্স ধরেন, এর মধ্যে 25,000 টাকা আমার ভাড়া বাবদ আছে, আমি যে বাসায় থাকি তাকে 25,000 টাকা দিচ্ছি, সেই 25,000 করে আরো 50 জনের থেকে সেও তো ওখানে 3-4-5 লাখ টাকা ইনকাম করে, সেও তো একবার ট্যাক্স দিতে হবে তার ইনকামের উপর। তো তাহলে এই 25,000-এর ট্যাক্স আমি অলরেডি দিয়েছি, এই 25,000 টাকা তার কাছে যখন গেছে সেও তো আবার ট্যাক্স দিচ্ছে, তো এটা ডাবল হয়ে যায় না? তো এই জন্য ট্যাক্সটা মূলত দিতে হয় বেসিক স্যালারির উপরে, ঠিক আছে? যদি বেসিক স্যালারির উপর বলা থাকে আমরা সেটা করবো, আর যদি বলা না থাকে তাহলে গ্রোস টোটালের উপরে আমরা ট্যাক্স করব। 15% বলা হয়েছে, 15% কিসের? বেসিক স্যালারি ইন্টু 15%। আমরা আপাতত বেসিক স্যালারির উপর বেস করে করতেছি ট্যাক্সটা। আমাদের ট্যাক্স যার যেটা বের হয়ে গেল, আমাদের গ্রোস টোটাল বের হয়ে গেল। এরপরে যে টোটাল আমরা ট্যাক্সটা তো আমরা দিব, যে টাকাটা আমরা স্যালারি থেকে বাদ যাবে আমাদের স্যালারির সাথে যোগ হবে, এটা যোগ হবে না। আমাদের এই গ্রোস স্যালারি বিয়োগ ট্যাক্স, আমাদের যে টাকাটা আসছে এটা হচ্ছে আমার নিট অ্যামাউন্ট, আমরা এই টাকাটা পাচ্ছি নিট টোটাল, আমরা লিখে নিতে পারি
নিট টোটাল, এই টাকাটা আমি বেতন বাবদ পাচ্ছি। তো এখন ম্যাক্সিমাম আর মিনিমাম এই দুইটা থাকে হচ্ছে মার্জ করা, এই দুইটাকে মার্জ করে নিলাম। এই সম্পূর্ণ ভ্যালুর ভিতরে ম্যাক্সকে, সম্পূর্ণ ভ্যালুর ভিতরে মিনিমামকে, আমরা এটা সবাই বের করতে পারি নাকি? তো আমরা একটু আমাদের এইখানে আসি। এখানে বলছে ম্যাক্সিমাম বের করতে, বলছে মিনিমাম বের করতে, এবং র্যাঙ্ক বের করতে বলছে টোটাল স্যালারির উপরে। তো আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করে ফেলি। ম্যাক্সিমাম, ম্যাক্স কল করে ব্র্যাকেট ওপেন দিলাম, এই সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেক্ট হচ্ছে, নিচের দিকেও যাচ্ছে, কিন্তু অনেকে এইখানে ঘাবড়ে যায়, কেমন হলো কি বুঝতেছি না। এখানে ঘাবড়ে যাওয়ার কিছু আছে? আমরা এই নিচ পর্যন্ত যাব, গেলে বোঝা যাবে, একটা দাগ দেখা যাচ্ছে যে এখানে সিলেক্ট হচ্ছে নাকি। এইটুকু যাব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, আমাদের ম্যাক্সিমামটা বের হয়ে গেছে। এটাকে আমরা সেন্টার করে নিতে পারি, পারি কি না? অ্যালাইনমেন্ট করতে পারি না যেমন খুশি। মিনিমামটা আবার একইভাবে মেইন ব্র্যাকেট ওপেন, এইটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এটা দেখলাম নিচে, এটা আবার উপরে নিয়ে নিলাম। এবার আমরা বের করব র্যাঙ্ক। এই সম্পূর্ণ স্যালারির ভিতরে এই কততমতে আছে, আমরা র্যাঙ্ক বের করব। র্যাঙ্ক আমরা জানি কিভাবে বের করে, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এইটার র্যাঙ্ক করব কমা, এই রেফারেন্স থেকে রেফারেন্সটাকে লক করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব। আমাদের র্যাঙ্ক কি বের হয়ে গেছে। এখন একটু দেখেন র্যাঙ্কের ক্ষেত্রে এই ব্যক্তি 1, এই ব্যক্তিও দেখাচ্ছে 1, দেখেন তো 2 আছে নাকি? 2 নাই, আছে 3, এই ব্যক্তি 3 আছে, তার মানে এই 1 এবং এই 1 দুজনের স্যালারি একই অ্যামাউন্ট। 3ও 2বার থাকলে 3 একটা 4 একটা, যে কয়টাই থাকুক এইখানে র্যাঙ্ক হিসেবে একই নাম্বার দেখালেও কাছাকাছি সিরিয়ালটা হয়ে যাবে। তো আমরা র্যাঙ্কটা বুঝতে পারছি, ম্যাক্সিমাম মিনিমাম বুঝতে পারছি, নেট টোটাল বের করতে পারছি সবাই। তো এবার আমাকে একটা কথা বলেছে এখানে, নেম আর অটোমেটিক্যালি শো বেসড অন সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারের উপর ডিপেন্ড করে নাম অটোমেটিক শো করবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা সিরিয়াল নাম্বার একটা অপশন লিখি, সিরিয়াল, তার উপর বেস করে নাম শো করবে, তার উপরে ডেজিগনেশনও শো করতে পারে, ডেজিগনেশন তার উপর বেস করে শো করতে পারে, বেসিক স্যালারি শো করার প্রয়োজন হতে পারে, বেসিক স্যালারি, তার উপরে নিট স্যালারি আমার শো করলো, র্যাঙ্ক আমার শো করলো। আমি এইটুকু পর্যন্ত চাচ্ছি, এইটুকুকে আমি কি করলাম, একটু বর্ডার করে নিলাম। সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বারের এইটাকে ড্রপ ডাউন করে নেই, ডাটা মেনুতে যাই, ডাটা ভ্যালিডেশন, লিস্ট, এবং সোর্স হিসাবে সিলেক্ট করে দিব এইটুকু, ওকে ক্লিক করে দিলাম। এখানে একটা লিস্টের ড্রপ ডাউন হয়ে গেল। এবার নাম, আমরা ভিলুকাপের মাধ্যমে এখানে নামটা নিব। এই জায়গাটায় আমাদের বলা আছে যে বেসিক স্যালারি এইটা যা যা লাগে আমরা সব চাই, এবং স্যাম্পলও দেয়া আছে, এই স্যাম্পলে যা যা চাচ্ছে সেটাই আমাদের নিতে হবে। যদিও আমি কম বেশি নিয়েছি, তাই নাকি? কম বেশি কোনো ব্যাপার না, এইখানে যা চাইবে তাই আমাদের নিতে হবে, এবং সেই অনুযায়ী আমার টোটাল যে টেবিল সেখানে কোথায় কি আছে সেটা দেখে সেভাবে নিতে হবে। তো আমরা অলরেডি কিছু এখান থেকে নিলাম, এবং এটা করার জন্য যে ভিলুকাপ দিয়ে করতে হবে সেটাও বলা থাকতে পারে যে ভিলুকাপ দিয়ে করতে হবে। যদি বলা থাকে আমরা তো ওটা দিয়েই করব, আর যদি বলা না থাকে চাইলে আমরা এক্স লুকআপ বা অন্য কোনো কিছু দিয়ে করতে পারি। তো আমরা যাই আমাদের জায়গায়, নাম, ভি লুকআপ কল করলাম, ভি লুকআপের লুকআপ ভ্যালু কোনটা হবে? এই পাস হবে, এই পাস হতে পারে না, এই পাস হবে, তাই তো? আমরা লুকআপ করব এটাকে, ক্ষমা, কোন টেবিল থেকে লুকআপ করব? এই টেবিল থেকে লুকআপ করব, সম্পূর্ণ সিলেক্ট করে দিলাম, কমা, কি চাচ্ছি সেই অনুযায়ী নাম চাচ্ছি, কত দিব? 3 দিব, 3 দিব, কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। নাম চলে আসছে,
তেমনি আবার ভিলুকআপ কল করলাম, লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে সম্পূর্ণ এটা, এবং কমা কলাম ইন্ডেক্স নাম্বার কত ডেজিগনেশনে আছে 4 আছে, কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমরা এইভাবে করে সব কয়টা বের করতে পারবো না? আচ্ছা, কপি করে দিলে হয়ে যাবে। এখন আমরা যদি চিন্তা করি যে এইটা কপি করে এইভাবে সম্পূর্ণ তো একটা করলাম, এই মনে করেন সব ডিলিট করে দেই নিচের, ঠিক আছে, সব নিচের ডিলিট করে দিচ্ছি, অথচ এই একটা করা আছে সম্পূর্ণ নিচ পর্যন্ত আনলে যার যার রেজাল্ট কিন্তু হয়ে যায় সঠিক। তো আমরা চিন্তা করতে পারি না এটা কেন রেজাল্ট সঠিক হলো না, এটা হচ্ছে না কেন? এটার ক্ষেত্রে লুকআপ করতেছে কোনটাকে দেখছেন, এটার ক্ষেত্রে লুকআপ করতেছে এটাকে, তো আমাদের তো এটা হবে না। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, শুরুটা দেখি, ভি লুকআপ, লুকআপ ভ্যালু এটা লক করতে হবে, কমা টেবিল অ্যারে, টেবিল অ্যারে লক করতে হবে, টেবিল অ্যারেকে আমরা লক করে দিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার 2 দিলাম, কমা 0 দিলাম ব্র্যাকেট ক্লোজ। এবার আচ্ছা 2 না 3 হবে, আমাদের 3 হবে, এটা হয়েছে ঠিকঠাক। আমরা যদি এবার সামনে নেই, এটা যদি এবার সামনে নেই, সব জায়গায় একই জিনিস আসছে কেন? আমাদের সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র কলাম ইন্ডেক্স নাম্বারটা প্রত্যেকবার পরিবর্তন করা দরকার। এইটার ক্ষেত্রে 3 হলে এটার ক্ষেত্রে 4 হয়তো, এটার ক্ষেত্রে 5, এটার ক্ষেত্রে হয়তো 9-10 হতে পারে, এটার ক্ষেত্রে হয়তো 12-13 হতে পারে, তাই নাকি? তো এবার একটা জিনিস, এইটা শেখার ভিতরে নতুন একটা জিনিস শিখে নেই। আমরা এই মুহূর্তে কত নাম্বার রয়ে আছি? 19 নাম্বার রো কল করে ব্র্যাকেট ওপেন করে এন্টার দিলাম, আমাদের বলে দিল 19 নাম্বার রোয়ে আমরা আছি। আমরা যত সামনে নেই 19 নাম্বার রোই, তো যে রোয়ে আছি সেই রোটা 19 নাম্বার রো। আমরা যদি নিচের দিকে নেই, তাহলে যেটা যে রোয়ে আছে সেটা সে রোয়ের নাম্বারটা দেখাচ্ছে, তাই নাকি? এটা কি না বোঝার কিছু আছে? এটা আমরা সবাই বুঝি। যদি বুঝে থাকি আমরা কলামটাও দেখি একটু। কলাম রেফারেন্স হচ্ছে এই যেখানে আছে এখানটাই থাকে, রেফারেন্স কি 3, তার মানে এ বি সি মানে 1 2 3 তে আছি, এদিকে যদি যাই 8 পর্যন্ত আসছে। এবার দেখলাম জাস্ট নরমালি রো এবং কলাম। এবার একটু দেখবো রো ব্র্যাকেট ওপেন, রেফারেন্স হিসেবে এইটাকে দিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ। কত আসবে? 26 আসলো কেন? আমি রেফারেন্সটাকে সিলেক্ট করেছি 26 নাম্বার রোয়ে। তেমনি কলাম এবার সিলেক্ট করি, কলাম রেফারেন্স করলাম এটাকে, ধরেন 10, কারণ এটা হচ্ছে এ বি সি ডি এভাবে যেতে যেতে এটাকে 10 নাম্বার কলাম বলা যায়। যদি কোনো রেফারেন্স কল না করি তাহলে এই ফর্মুলাটা যেখানে আছে সেইটার রেফারেন্সটা দেখায়, বুঝতে পারছেন? তো এবার একটু একটা চিন্তা করি, এই ফর্মুলার ক্ষেত্রে আমাদের 3 ছিল, এটার ক্ষেত্রে 4 দরকার, এটার ক্ষেত্রে 5 দরকার, তাই নাকি? এটার ক্ষেত্রে 6 দরকার বা 7 দরকার, এভাবে করে দরকার। তো আমরা এই যে সিরিয়ালটা আছে নাম ডেজিগনেশন যা যা, আমি মনে করি এইটুকু পরিমাণ আমি এই জায়গাটা থেকে জানতে চাই, এইটুকু পরিমাণে জানতে চাই, সবই জানতে চাই। এই ফাইলটাকে সেভ করেছি, ফাইলটাকে সেভ করতে হবে না? ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ব্রাউজ, কোন লোকেশনে সেভ করব সেই লোকেশনে আমাদের এখন যেতে হবে। এখন যদি আমরা লোকেশনে যেতে না পারি তাহলে সেভ করতে পারবো? লোকেশনে যাওয়া কি এখন শেখানোর সময় আছে? এগুলো সব আপনারা জানার কথা, প্রত্যেকে জানেন লোকেশনে কিভাবে যায়। আমরা এই দিস পিসি এই জায়গাটায় যাব, এই জায়গাটায় গেলে আমরা এটা পাবো,
কিন্তু এই মুহূর্তে আমরা দিস পিসির ভিতরে সেভ করবো না, আমরা করবো ডেস্কটপ। এই ডেস্কটপে গেলে ডেস্কটপটা পাবো, ডাউনলোডে গেলে ডাউনলোডটা পাবো, আমরা ডকুমেন্টসে গেলে ডকুমেন্টস পাবো। তো আমরা যাবো যেহেতু ডেস্কটপে, ডেস্কটপে আসছি, শাকিল এই নামের ফোল্ডার জব 2 এই জায়গাটা আমরা সেভ করব। যেহেতু এটা আমাদের কি, এটা রেজাল্ট একটা স্যালারি শিট, আমরা স্যালারি শিট নাম দিয়েই সেভ করি। স্যালারি শিট দিয়ে আমরা সেভ ক্লিক করলাম, আমাদের ফাইলটা কি সেভ হয়ে গেল। এবার যদি ক্লোজ করেও দেই, আমাদের কোনো সমস্যা আছে? আমি সম্পূর্ণ এক্সেল ক্লোজ করে দিছি, কোথাও কিছু নাই। কিন্তু আমরা যখন এই শাকিল নামের ফোল্ডারের ভিতরে যাব, এইখানে এক্সেলের সেই ফাইলটা আমরা এখানে পেয়ে যাব। তো এই জায়গাটায় আমি সম্পূর্ণটা চাচ্ছি যে এই তথ্যগুলো সম্পূর্ণ আমি ভিলুকপের মাধ্যমে বের করতে চাই, এইটুকু সম্পূর্ণই চাই, চাইতে পারি কিনা। তো এখন একটু চিন্তা করি, এই জায়গাটায় 3 ছিল, এটায় 4 হওয়ার কথা, 4 হলেই রেজাল্ট সঠিক। এটায় 5 হওয়ার কথা, 5 হলে রেজাল্ট সঠিক, তাই নাকি? এই জায়গাটায় যদি আমরা রো কল করি, রো ব্র্যাকেট ওপেন ক্লোজ দেই, 14 নাম্বার রো দেখাচ্ছে। আমরা ডানে বায়ে যতই নেই সবই 14, তাই নাকি? আমরা যদি কলাম কল করতাম এবং রেফারেন্স হিসাবে যা আছে তাই, এবার দেখালো কত? 3। এই জায়গাটায় 3, পরেরটা কি 4 হয়ে গেছে? এইখানের এই 3-এর পরিবর্তে আমরা এই লেখাটুকু দিতে পারি, এই লেখাটুকু, এই লেখাটুকুর ভ্যালু হচ্ছে 3, আর এইখানের এইটা হচ্ছে 3। এটা কি বুঝছি? এই 3-এর পরিবর্তে আমরা এই 3-কে দিয়ে দেব। এই 3-এর এইটার কি ভিতরের লেখাটাকে কাট করলাম, এই 3-এর পরিবর্তে এই জায়গাটায় কলাম লেখাটা ইকুয়ালটা বাদ দিয়ে এইটা দিয়ে দিলাম, কলাম ওপেন ক্লোজ। এটুকুর ভ্যালু হচ্ছে 3। আমরা এবার 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম, আমাদের চলে আসছে, আসছে কি না? কারণ এটুকু মানে হচ্ছে 3। আমরা কি বুঝি এটুকু 3? আমরা রো এবং কলাম ফর্মুলা এই জন্য আগেই দেখিয়ে নিলাম যে রো এবং কলাম ফর্মুলার কাজকে। এবার যদি আমরা টান দিয়ে দিকে নিয়ে আসি, সবার জন্য সঠিক রেজাল্ট দিছে না মনে হয়? এই জায়গাটার ভ্যালু কি 4, এই জায়গাটার ভ্যালু তো 5, এটা তো 5 এই মুহূর্তে, এই মুহূর্তে এটা 5। এই কপি করে যদি এটা এখানে নিয়ে আসি ইকুয়াল সাইন দিয়ে, এখানে এটা 5, আমাদের তো এখানে 5 দরকার ছিল, এইটুকু মানেই তো 5। তো ভিলুকআপ যেটা আমরা জানি নিচে এইরকম টান দিলে হয় না, তাও এখানে হয়ে গেছে। কিন্তু একটা ট্রিক অবলম্বন করতে হয়েছে যে আমরা কোনো একটা নির্দিষ্ট ডিজিট লিখে দেই নাই, সেখানে তার পরিবর্তে একটা ফর্মুলা দিয়ে দিয়েছি। তো এবার একটু দেখি এই 10 নাম্বার ব্যক্তিকেই দেখি। 10 নাম্বার সাবানা ম্যানেজার, 40,000, 16,000, যা যা ডকুমেন্ট সব অ্যাকুরেট আছে। তো আমরা ভিলুকআপ করতে গেলেও এভাবে করতে পারবো, টান দিয়ে সব দিকে রেজাল্ট সঠিক থাকবে সেটাও করতে পারবো। আবার এইচ লুকআপ করতে গেলেও সেটা করতে পারবো। অথবা যদি আমরা চাই যে না এটা করব না, এটার পরিবর্তে আমি 3 দিয়ে দিব, দিয়ে দিলাম 3, পরেরটার পরিবর্তে এখানে 4 দিয়ে দিব, 4 দিয়ে দিলাম, এভাবে করে দিয়ে দিতে পারি। তো 3 4 এই ধরি 3 দিলাম, 3 দিয়ে যদি এবার নিয়ে আসি সব জায়গা 3ই আসবে। এখন আমার যদি থাকে ট্যাক্স যদি আগে থাকে এবং ট্যাক্স যদি আগে থাকে, হ্যাঁ, তাহলে ওই ট্যাক্স যদি পরে থাকে তাহলে আমি আমার তাহলে এই ফর্মুলা কাজ করবে না, তখন এখানে যাইতে হবে আরো অ্যাডভান্স ফর্মুলায়। কি বলবে, কিছু বলবে নাকি? এইখানে আমি এই জন্যই তো বলছি সিরিয়াল অনুযায়ী যেহেতু আছে, আমরা সিরিয়াল অনুযায়ী নিতে পারবো। আমরা রিলেটিভ রেফারেন্সের কাজ কি জানি, পাশাপাশিটা নেয়। তো সেই রকম পাশাপাশিগুলো ভিলুকআপের মাধ্যমে এভাবে নেওয়া যায়। কিন্তু যদি ডেজিগনেশন পরে থাকতো, মেডিকেল অ্যালাউন্স আগে থাকতো, তাহলে আমাদের এই ফর্মুলা এভাবে কাজ করতো না। তখন ডেজিগনেশন যত নাম্বার, যেমন আমরা একটু ঘুরিয়েই দেই এই মুহূর্তে, ঠিক আছে, হাউস রেন্টটাকে কাট করে এই জায়গাটায় নিয়ে আসলাম এবং বাকি সব ডিলিট করে দিই।
এবার যদি আমরা করতে যাই, এখানে 3-এর পরিবর্তে কি কলাম ব্যবহার করব নাকি? কলাম ওপেন ক্লোজ, এ পর্যন্ত কি ঠিক আছে? এটার ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে হাউস রেন্টটাই আসবে না, এখানে 4 নাম্বার কলামে এখানে যেটা পাবে সেটা আসতেছে, কিন্তু এইখানে আমরা দেখতেছি কত হাউস রেন্ট। হাউস রেন্ট এই টেবিলের মধ্যে কত নাম্বারে ছিল? এটা 1 2 3 4 5 6 নাম্বার। তার মানে এই জায়গায় কলামের পরিবর্তে এখানে 6 ব্যবহার করতে হবে। যদি 6 ব্যবহার করি তাহলে হাউস রেন্টটা ঠিকঠাক আসবে। আমরা যদি হাউস রেন্ট ব্যবহার না করি সেক্ষেত্রেও একটা অপশন আছে, মানে 6 সরাসরি 6 ব্যবহার না করি, আমরা জানি এই কলামের মান কত, এই কলামের ভ্যালু কত এই মুহূর্তে, এই কলামের ভ্যালু কত দেখি একটু, ইকুয়াল দিয়ে কল করলেই তো দেখা যাবে 4। তার মানে এখানে আছে 4, তাই তো? এখানে 4 আছে না? +2 দিয়ে দেই। ওরা যাই করুক, আমরা ট্রিক্স অবলম্বন করে সব করতে পারবো, তাই নাকি? আমরা এখানে কি আমাদের 6 লিখতে হয়েছে? আমরা এখানে 6 লিখলেও হবে, +2 দিয়ে দিলাম, তাতে হয়ে গেল। বুঝতেই তো ভিলুকাপটা সবাই? তো আমাদের যেভাবে ছিল এত ওই মানে অ্যাডভান্স আমাদের সব জায়গায় প্রয়োজন হবে না। তো যাই হোক, আমরা সবাই বুঝতে পারছি এটা। তো এই হচ্ছে ভিলুকাপের কাজ। আর এদিকে আমরা ইফের কাজটা দেখলাম সম্পূর্ণ, মিনিমাম ম্যাক্সিমাম দেখলাম, র্যাঙ্ক দেখলাম। আমরা একটু দেখি আমাদের প্রশ্নে। প্রশ্নে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে সবই ঠিকঠাক আসছি, এখন পর্যন্ত ঠিকঠাক আসছি, এই পর্যন্ত ঠিকঠাক আসছি, তাই নাকি? এর পরের পার্টটা লাগবে না? 14 নম্বর, সেভ এক্সেল ফাইল ইন ভেরিয়াস ফাইল ফরম্যাট। আমাদের এই মুহূর্তে কি ফাইল ফরম্যাট আছে? এটা এক্সেল ফাইল, কিন্তু টাইপটা কি? XLSX। এই যে উপরে দেখা যায়, দেখা যাচ্ছে? তো আমাদের কয়টা ফাইল করতে বলছে? XLSS এটা আছে অলরেডি, তাহলে বাকি 3টা করব। অথবা যদি এটা না থাকতো তাহলে এটাও করতাম, বাকি 3টাও করতাম, 4টাই করতাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাইলটা আছে, কোথায় আছে ফাইলটা? এই শাকিল নামের ফোল্ডারের মধ্যে job2 এবং এইখানে আছে এই যে নামটা, এই নামে দেখা যাচ্ছে স্যালারি শিট ডট XLSX, এমনটা দেখা যাচ্ছে, তাই তো? তো এটা হয়তো আপনাদের দেখা যায় না। এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে ভিউ অপশন থেকে শো অপশনের এই হচ্ছে ফাইল নেম এক্সটেনশনটা অফ করা, এভাবে আছে আপনাদের, তাই নাকি? এভাবে যদি থাকে তাহলে রাইট ক্লিক করে প্রপার্টিস ক্লিক করলে এই জায়গাটায় দেখা যায় ফাইল টাইপ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ব্র্যাকেটে XLSX। প্রপার্টিসে গেলেই পাওয়া যাবে, রাইট ক্লিক করে প্রপার্টিস। তো আমরা যে টাইপটা পাচ্ছি এটা বাদে বাকি 3টা টাইপে সেভ করতে হবে। এই মুহূর্তে এটাকে ওপেন করি, ওপেন করে ফাইল সেভ অ্যাজ, ব্রাউজ। কোন লোকেশনে সেভ করব? এই যেখানে আছি এখানেই, অবশ্যই এখানেই করব। কোথায়? আমরা প্রয়োজনে আবার একটু শুরু থেকে যাই, ডেস্কটপে শাকিল job2 এই জায়গায় সেভ করব, এই জায়গাটা সেভ করব। এবার অন্য কোনো টাইপ, ফাইল নেম যা আছে তাই থাকুক, ফাইল সেভ অ্যাজ টাইপ, এটা ক্লিক করে এবার একটু দেখি এই টাইপগুলো, এই টাইপগুলো একটু দেখি কি কি আছে। প্রথমে আছে এক্সেল ওয়ার্কশিট ওয়ার্কবুক, পরে ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, তারপর বাইনারি ওয়ার্কবুক, তারপর হচ্ছে এক্সেল 97 টু 200 2003 ওয়ার্কবুক, এরকম করে অনেক অপশন আছে। তো এই অপশনের মধ্যে সিএসবিটা পাওয়া যায়, এই একটা সিএসবি আছে, এই একটা সিএসবি আছে, এরপরে এই একটা সিএসবি, এই একটা সিএসবি। তো প্রত্যেকটা সিএসবির আমাদের বলা হচ্ছে সিএসবি, অনলি সিএসবি, কোনটা এটা বলেনি। তবে আমরা সব সময় সিএসবি নিতে গেলে কমা ডেলিমিটেড সিএসবি নিব, এইটাও নিতে পারি, অথবা UTF-8 কমা ডেলিমিটেড এটাও নিতে পারি। কমা ডেলিমিটেড সিএসবি বলতে এই ফাইলগুলো যখন অন্য কোথাও ব্যবহার করবে কোনো ফাইলে আপলোডের জন্য, তখন এই সিএসবি ফাইল আপলোড হয়, অন্য কোনো ফাইল আপলোড হয় না।
তা আমরা এই মুহূর্তে সিএসবিটা আগে করে নেই। সিএসবি সিলেক্ট করলাম, সেভ ক্লিক করে দিলাম। আমরা একটু এটা ক্লোজ করি, দুইটা ফাইল দেখতে পাচ্ছি এখানে, একটা কিন্তু সিএসবি আর একটা কোনটা সিএসবি দেখি একটু। প্রপার্টিসে যাই, এটা হচ্ছে এক্সএলএসএক্স, আর এইটা যাই, এটা দেখাচ্ছে সিএসবি। কি লেখা? মাইক্রোসফট এক্সেল কমা সেপারেটেড ভ্যালু ফাইল সিএসবি। তো আমার মেইন ফাইলেই চলে আসি, আবার এটাই ওপেন করি। ওপেন করে এবার আবার ফাইলে সেভ অ্যাজে যাই, ব্রাউজ, এবার করব এক্সএলএস, শুধু এক্সএলএস আর কি। তো ওটা হচ্ছে 1997 ভার্সন, 1997 থেকে 2003। এটা যদি সেভ করি, এটা সেভ ক্লিক করলাম, ক্লোজ করে দেই। এবার দেখতে পাচ্ছি তিনটা ফাইল। যদিও ফাইলের এক্সটেনশন নামটা আমার শো করালে দেখতে সুবিধা হয়, যেমন এটা বুঝতে হয়, এটা হচ্ছে এক্সএলএসএক্স, এটা হচ্ছে সিএসবি, এটা হচ্ছে এক্সএলএস, মাইক্রোসফট এক্সেল 97 ভার্সন এক্সএলএস, এটা শুধু এক্সএলএস। আর এইটা হচ্ছে তাহলে সিএসবি, সিএসবি নাকি? আমরা তিনটা টাইপ পেয়ে গেলাম, আমাদের আরেকটা টাইপ লাগবে। এক্সএলএসএস পেয়েছি, এক্সএলএসএক্স পেয়েছি, সিএসবি পেয়েছি, এখন লাগবে পিডিএফ। পিডিএফ যদি করতে যাই, পিডিএফ করতে গেলে আমাদের প্রথম যেটা ফাইল, মেইন ফাইল, সেটাই ওপেন করি, এইটাই পিডিএফ করব। পিডিএফ যদি করি তাহলে আমরা কন্ট্রোল পি ক্লিক করলেই প্রিন্ট প্রিভিউটা যেমন দেখায় এমন পিডিএফ হবে। হয়তো অনেক সময় এক পেজে না এসে 2-3 পেজে আসতে পারে, যে কারণে আমরা লেআউটে গিয়ে এই হোয়াইটটাকে এক পেজে নিয়ে নেব। হোয়াইটটা এক পেজ নিয়ে নিলে তাহলে সম্পূর্ণ এক পেজে চলে আসবে। যদিও অটোমেটিক থাকলেও আমাদের এই মুহূর্তে এক পেজে আসছে, সমস্যা নাই, ল্যান্ডস্কেপ করার কারণে আসছে। তা আমরা এই মুহূর্তে এটাকে পিডিএফ হিসেবে সেভ করব। ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, ওই একই লোকেশন শো করাচ্ছে যেহেতু আমরা আর যাচ্ছি না। সেভ অ্যাজ টাইপ থেকে এখান থেকে পিডিএফ নেব, এই যে পিডিএফ, পিডিএফ সিলেক্ট করে জাস্ট সেভ। তো এই মুহূর্তে এটাও ক্লোজ করে দেই। এই হচ্ছে আমার চারটা ফাইল। চারটা ফাইলের একটা হচ্ছে মেইন ফাইল, বাকিগুলো সেভ অ্যাজ করেছি, কিন্তু এর সাথে ডট পিডিএফ, ডট এক্সএলএস থাকলে আরেকটু বুঝতে সুবিধা হয়, যে কারণে আমরা ভিউ মেনু থেকে শো অপশন থেকে ফাইল এক্সটেনশন নেমটা ওপেন করে দিলাম, যে কারণে আমি বুঝতে পারলাম যে আমার এখানে ফাইল নেম কোনটা কি। প্রথমটা সিএসবি, পরেরটা পিডিএফ, পরেরটা এক্সএলএস, পরেরটা এক্সএলএসএক্স। এখন পাসওয়ার্ড প্রোটেক্ট করতে বলছে, তাই নাকি? কি বলছে? পাসওয়ার্ড প্রোটেক্টেড। কোন ফাইলটায় পাসওয়ার্ড প্রোটেক্ট করব, এটা একটা প্রশ্ন, তাই নাকি? এই চারটা ফাইলের কোনটাকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করব? আমরা মেইন ফাইলটাকেই প্রায়োরিটি দিব, কিন্তু যদি বলা থাকে পিডিএফ কে প্রোটেক্ট করতে তাহলে ব্যাপারটা ভিন্ন। যদি বলা থাকে, কিন্তু আমরা মেইন ফাইলটাকে প্রোটেক্ট করব, যে কারণে মেইন ফাইলটাই ওপেন করব। ওপেন করে ফাইল থেকে যাব ফাইল ইনফো, ইনফোতে এসে এখান থেকে যাব প্রোটেক্ট ওয়ার্কবুক। এখান থেকে পাসওয়ার্ড প্রোটেক্ট করব নাকি শিট করব, বিভিন্ন অপশন আছে। আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে বলছে যেহেতু এটাই করব। পাসওয়ার্ড কি? 4312 দিয়ে দিলাম, 4321 দিয়ে আবার ওকে ক্লিক করে দিলাম। পাসওয়ার্ড প্রোটেক্ট করেছি কিন্তু সেভ করিনি, আমি যদি কেটে দেই পাসওয়ার্ড প্রোটেক্টটা থাকবে না, যে কারণে সেভ ক্লিক করতে হবে। এরপরে যদি ক্লোজ করিও এই চারটা ফাইল, আমার এই ফাইল কিন্তু নর্মালি ওপেন হচ্ছে, কোনো সমস্যা নাই। এই ফাইলটা, এটাও নর্মালি ওপেন হচ্ছে। সিএসভি ফাইলটা দেখতে এক্সেলের মতো, তাই না? এইটা হচ্ছে সিএসভি ফাইল, কিন্তু এই সিএসভি ফাইলের ভিতরে দেখেন কোনোটাই ফর্মুলা নাই, কোনো ফর্মুলা নাই, কোনো নাই, কিছু নাই। এটা হচ্ছে আপডেট করার জন্য, আপলোড করার জন্য, ডাটা আপলোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে পিডিএফ, যেটা পিডিএফ ক্লিক করলাম, পিডিএফটা এমন হয়ে গেল। এরপরে যদি দেখি এই ফাইলটা, আমরা সবকটা দেখলাম, এইটা দেখলাম না। এইটা যদি ক্লিক করি আমাদের লগইন হচ্ছে না, পাসওয়ার্ড চাচ্ছে। কারণ কি? আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট দিয়েছি, পাসওয়ার্ডটা দিয়ে ওকে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা ওপেন হচ্ছে, মানে কি পাসওয়ার্ড। এখন যদি আমরা পাসওয়ার্ডটাকে রিমুভ করতে চাই কিভাবে করব? আমরা যদি আবার ক্লোজ করে দেই,
আমরা যদি আবার ওপেন করি কোনো লাভ নাই। আমাদের এই জন্য ইনফোতে আবার যাব, পাসওয়ার্ডের এইখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানেই যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাসওয়ার্ড দেয়া আছে, এটাকে ডিলিট করে সেভ, এরপর আবার সেভ। এবার আমাদের পাসওয়ার্ড আর নেই। তো এই চারটা ফাইল সেভ করতে বলছে, আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে ফেলেছি, এখানে যা আছে এভরিথিং সবই করছি আমরা। এখন একটা পিডিএফ এর পাসওয়ার্ড দেখি। পিডিএফ এর পাসওয়ার্ড, এবার কি আমরা পিডিএফ এর পাসওয়ার্ড দেখবো? জি স্যার। আচ্ছা, পিডিএফ এর পাসওয়ার্ড আমরা মেইন ফাইল থেকে পিডিএফ করেছি না? যখন পিডিএফ করেছি ওই সময় পাসওয়ার্ডটা সেট করতে হবে। তার মানে এই পিডিএফটাই আর হবে না, এই পিডিএফটা আমরা এই মুহূর্তে ডিলিট করি। আমরা মেইন ফাইলটাকে ওপেন করলাম, এই ফাইলটাকে এখন পিডিএফ হিসেবে সেভ করব। ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, আমরা যে জায়গাটা ছিলাম এখানেই আছি, যাব পিডিএফ। এই পর্যন্ত সবাই যাচ্ছি ঠিকঠাক মতো। সেভ ক্লিক করলেই তো সেভ। আমরা এখানে সেভ ক্লিক না করে অপশনে যাব। অপশনে গেলে এই অপশনটা লেখা আসছে, এখানে পাবলিশড, কতটুকু এরিয়া পাবলিশড হবে, মানে প্রিন্ট হবে, কতটুকু অল পেজ হবে নাকি একটা পেজ হবে, এরকম পেজ রেঞ্জ, অনেক একাধিক পেজ থাকলে। তো এই জায়গাটায় এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড অপশনটা দেখছি না, এটা ওয়ার্ডের ক্ষেত্রে হয়, এক্সেলের ক্ষেত্রে হচ্ছে না। ওয়ার্ডে পাসওয়ার্ড প্রোটেক্ট, এক্সেল পাওয়ার হচ্ছে না তো দেখলাম। আচ্ছা, আমরা ওয়ার্ড ফাইলটা পিডিএফ করে ওই সময় দেখি। এক্সেলটা যেহেতু এখানে অপশনটা দিচ্ছে না, আমরা ওয়ার্ডের ফাইল দেখি। আমরা নর্মাল এটাকে সেভ করে নেই। আগে পাসওয়ার্ড দিয়ে পরে না, ওয়ার্ডের হয়, ওয়ার্ডে আমরা একটু ওয়ার্ডে যাই।